আছে, দুটোর জন্যই মোটামুটি কমন বলতে পারো। আর মেনলি তবে হ্যাঁ, ফর ওয়েট মানে ফর ওয়েট এচিং করতে চাইছি। ওয়েট এচিং এর জন্য এই চ্যালেঞ্জেসটা বলতে পারো মাচ মোর কি বলবো প্রোনাউন্সড। The degree is basically higher, okay, for weight. But it doesn't mean that for dry there is no challenge. The challenges, as I mentioned, the challenges are associated with both or kind of common with both wet and dry itching. But for wet, it is basically more pronounced bolte paro. For wet, more pronounced bolte paro. More pronounced. And also and harder to control. যে চ্যালেঞ্জেস গুলো নিয়ে আমরা একটু কথা বলবো, বেসিক্যালি গোইং টু ডিসকাস অ্যাবাউট দ্যাট, দোজ আর বিট কম্পারেটিভ। এগেইন এই যে যখন বলছি হার্ডার অর মোর প্রোনাউন্স, দ্যাট মিনস ইন কম্পারিজন টু দ্য চ্যালেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ অর রিলেটেড টু ড্রাই এচিং। ভালো করে বোঝো, ড্রাই এচিং এও চ্যালেঞ্জ আছে, ওয়েট এচিং এও চ্যালেঞ্জ আছে। বাট ওয়েট এচিং এর ক্ষেত্রে চ্যালেঞ্জটা হচ্ছে বেশি প্রোনাউন্স, ঠিক আছে? হ্যাঁ, এবং সেটাকে কন্ট্রোল করা একটু কম্পারেটিভলি একটু কঠিন, একটু ডিফিকাল্ট দেন ড্রাই। কেন? এবারে নাও দ্য নেক্সট কোশ্চেন অবভিয়াসলি কামস হোয়াই। এই যে কথাটা লিখলাম হোয়াই, ইট ইজ বেসিক্যালি অ্যাপ্লিকেবল ফর ওয়েট। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াই। তার কারণটা হচ্ছে আগের দিন তোমাদের সম্ভবত আমি জানি না মনে হচ্ছে বলেছিলাম যে ওয়েট এচিং বা ওয়েট কেমিক্যাল এচিং মেইনলি used for removal of a large area or large mass of material। এই কথাটা মনে হয় বলেছিলাম নাকি? এরকম কোনো স্টেটমেন্ট আমি কি বলেছিলাম লাস্ট ক্লাসে? হ্যাঁ স্যার। ওকে ওকে, ওই ট্রেঞ্চের সাইজটা অনেক বেশি হলে আমরা ওয়েটে যাবো, এটা মানে কোনো কথা মনে বলেছিলাম। তো তুমি বুঝতেই পারছো ফ্রম দ্যাট স্টেটমেন্ট, ইফ ইউ রিলেট দ্যাট স্টেটমেন্ট উইথ দিস স্টেটমেন্ট, দেখো আনসার লাইজ দেয়ার। হ্যাঁ, তো তার মানে তুমি বলতে পারো এখানে একটা সিম্পল ওয়েতে লিখতে পারো। আমি এইভাবে যদি তোমাদেরকে ছোট্ট উত্তর হিসেবে বলি, নিজের মতো করে তোমরা তোমাদের মতো লিখে নিই। এটা মেনলি বলতে পারো রিজন লাইজ বিহাইন্ড অর রিজন বিহাইন্ড দিস থিং ইজ দ্যাট হায়ার rate of কি বলবো মেটেরিয়াল রিমুভাল বলো, removal compared to dry etching. Okay, so this is the answer. Means for wet chemical etching or wet etching, mainly rate of material, the material that is removed generally per unit time, that is rate of material removed মানে হচ্ছে etching rate। বুঝতেই পারছো কথাটা, এচিং রেট যেটাকে আমরা বলেছিলাম, মনে পড়ছে? ডাইমেনশনটা কি ছিল মনে আছে কারো? এচিং রেটের ডাইমেনশন, এচিং রেট নিয়ে আমরা আগের দিন কথা বলেছিলাম না? এচিং রেটের ডাইমেনশন কি ছিল? লেন্থ পার ইউনিট রেট, যা হয় লেন্থ পার ইউনিট টাইম। হ্যাঁ রাইট। এবার তার ক্ষেত্রে আমরা ধরো কোনো একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়েছিলাম, সম্ভবত 30% KOH সলিউশন নিয়েছিলাম 90 ডিগ্রি সেন্টিগ্রেডে ফর 100 সিলিকন ক্রিস্টাল ইত্যাদি, এরকম কিছু কন্ডিশন নিয়ে আমরা দেখিয়েছিলাম, মনে পড়ছে? যে তার জন্য আমাদের এচিং রেট সিলিকন যদি হয় 100 ক্রিস্টাল যদি হয়, হ্যাঁ, তো তার জন্য আমাদের এচিং মানে KOH সলিউশন 30%, তার জন্য আমাদের এচিং রেট আমরা কি বলেছিলাম মনে আছে কেন? 100 মাইক্রোমিটার পার আওয়ার। ভেরি গুড এই তো, ঠিক আছে। সো এই যে রেটটা, এই যেমন সিলিকন এর জন্য 100 সিলিকনের জন্য 30% KOH সলিউশন at 90 ডিগ্রি সেন্টিগ্রেড, এইরকম তোমার বিভিন্ন মেটেরিয়ালের জন্য বিভিন্ন রকম এচিং রেট হবে আন্ডার ডিফারেন্ট কন্ডিশনস অ্যাজ অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সেইটাই মানে ইন জেনারেল বলা হচ্ছে যে রেট অফ মেটেরিয়াল রিমুভাল পার ইউনিট টাইমে কতটা করে মেটেরিয়াল রিমুভ হবে, কতটা তার ডেপথ বা লেন্থ যাই বলো, সেইটা তোমার বেসিক্যালি খুব বেশি হয় যদি তুমি ওয়েট কেমিক্যাল এচিং, তার থেকে বেশি হয় এই দেখো কম্পেয়ার টু ড্রাই।
সেই জন্য যে খুব ফাস্ট এজ করছে, মানে সোজা কথায় সোজা বাংলায় খুব দ্রুত খুব ফাস্ট এজ হচ্ছে, তাকে কন্ট্রোল করা তো ডিফিকাল্ট, তাই না? তো সেই জন্যই কন্ট্রোল করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। ওয়েটের ক্ষেত্রে কন্ট্রোল করাটা ডিফিকাল্ট, ড্রাইয়ের ক্ষেত্রে কন্ট্রোল করাটা কম্পারেটিভলি ইজি। এই হচ্ছে বক্তব্য। বোঝা গেল এই দুটো লাইনের অর্থ? হ্যাঁ স্যার। এবারে আমরা এই চ্যালেঞ্জগুলোকে একটু ব্রডলি আমরা দেখি, মানে পয়েন্ট ওয়াইজ দু একটা আমরা ডিসকাস করি। এইখানে আপাতত আমি দেখি ক্লিয়ার। এবারে ধরো আমি প্রথম পয়েন্টটা যদি বা ফার্স্ট পয়েন্ট যদি মানে এটা কিন্তু চ্যালেঞ্জেস এর মধ্যে হচ্ছে, ঠিক আছে? এখন এটাকে আগে থেকে রিমুভ করে দিলাম, কিন্তু এটা তার মধ্যেই, তার আন্ডারেই কিন্তু ডিসকাশনটা কন্টিনিউ হচ্ছে। প্রথমটা বলতে পারো ইনকমপ্লিট এজ। ইনকমপ্লিট এজ নাম থেকেই বুঝতে পারছো, অ্যাজ আ নেম ইমপ্লাইজ ইনকমপ্লিট এজ, মানে এজিং এখনো কমপ্লিট হয়নি। আমরা একটা টিপিক্যাল মানে ফিগার ড্র করতে পারি। ইউ ক্যান ড্র যা খুঁজে তোমাদের মতো করে তোমরা করতে পারো। মোটামুটি ধরো এরকম যদি একটা ছবি ধরো, ধরো ওয়েফার আছে, এর উপরে অক্সাইডের লেয়ার মাস্ক হিসাবে ইউজ করি। অক্সাইড বলবো। এবার মেনলি তার উপরে আমি যদি রেজিস্ট, রেড কালারে যেটা আঁকছি ড্র করছি সেটা হচ্ছে রেজিস্ট। পিআর বলতে পারো। তো ফটো রেজিস্ট হলো, এটা অক্সাইড, এটা তো ওয়েফার আছে। মানে আমাদের টাস্ক, মানে আইডিয়ালি কি হওয়া উচিত, দিস কাইন্ড অফ উইন্ডো শুড বি ক্রিয়েটেড, তাই তো? বাট এবারে যেটা আমরা ইনকমপ্লিট এজ বলছি, তো ইনকমপ্লিট এজ একটা পসিবল সিচুয়েশন এরকম হতে পারে। ছবিতে আমি দেখানোর চেষ্টা করছি, একটা পসিবিলিটি, ওয়ান অফ দ্য পসিবিলিটিস। দেখো ডিফারেন্সটা বুঝতে পারছো কি হওয়া উচিত ছিল, আমি প্রথমে আঁকলাম what it should be, হ্যাঁ, but what we have got after aging। ডিফারেন্সটা বুঝতে পারছো? আমি যদি ছবিটা দুটো স্টেপে আঁকলাম, ঠিক আছে? মানে ব্যাপারটা কি হচ্ছে, লুক অ্যাট দ্য সারফেস প্রোফাইল, লুক অ্যাট দিস সারফেস প্রোফাইল। সারফেস প্রোফাইল মানে হিয়ার within this opening of the window, look at the surface profile. It is a result of incomplete etching. Okay, this kind of surface topography should not be there, or that surface text should not be there, but it is there. Now why it is happening? It is happening because of this incomplete etching of oxide. Okay, oxide incomplete etching এর জন্য হচ্ছে। দেখো remaining part of the oxide is basically covered by PR, so it is well protected. So PR actually protect this part as well as this part, but this part is actually not protected, it's open. So after etching, what we desire that we will get this kind of perfect shape. All this all the material from this region should be removed. Material means oxide, but some remaining oxide, even after etching, some remaining oxide still there. Okay, and that is actually creating this kind of rough surface due to the local variation, as you can understand, local variation in the rate of removal of oxide layer. So this is a picture of incomplete etching. তাহলে ব্যাপারটা কি হচ্ছে, সোজা কথায় বলতে গেলে আমরা কি বলবো, সাফিসিয়েন্ট টাইম পাচ্ছে না মেটেরিয়ালটা এচ আউট করতে। সাফিসিয়েন্ট টাইম, যতটা টাইম পাওয়ার কথা ছিল ততটা টাইম এ পাইনি, তাই তো এই পোর্শনটা রিমেনিং, এই পোর্শনটা থেকে গেছে, ঠিক আছে? টাইম পাইনি মেটেরিয়ালটা কমপ্লিট রিমুভালের জন্য। এটা কেন হয়? এটা মেইনলি মানে বলতে পারো কাইন্ড অফ দুটো কারণে হতে পারে।
মেনলি মেনলি ঠিক আছে। একটা হচ্ছে যেটা কেমিক্যাল তোমরা জানো সলভেন্ট থাকে এজেন্ট, এজেন্ট সলিউশন, ঠিক আছে। তো একটা কনসেন্ট্রেশনের ব্যাপার থাকে, যে যতটা কনসেন্ট্রেশন দরকার ছিল এনসি এনবি, আমি এটা শর্টে লিখলাম, এটা মানে হচ্ছে কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো যতটা কনসেন্ট্রেশনের দরকার ছিল সেই সাফিসিয়েন্ট কনসেন্ট্রেশন পাইনি, তো কনসেন্ট্রেশন বলতে পারো ইজ ইনসাফিসিয়েন্ট। একটা পয়েন্ট হতে পারে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে কার কনসেন্ট্রেশন, বারবার বলছি কিন্তু কনসেন্ট্রেশন মানে হচ্ছে তুমি যে এজেন্ট সলিউশনটা ইউজ করেছো এই সলিউশনের মধ্যে এজেন্টের কনসেন্ট্রেশন এটা হয়তো সাফিসিয়েন্ট ছিল, ততটা হওয়ার দরকার ছিল, ওকে। তার আগে পুরোটা এক্সস্টেড হয়ে গেছে আর এজেন্ট ছিল না, যার ফলে কিছু পোর্শন এজ হয়নি, এটা হতে পারে। অর অথবা মানে অর অ্যান্ড দুটোই হতে পারে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে অর অ্যান্ড অর স্ট্রোক অ্যান্ড, মানে আইদার দিস অর দিস, এবং বাট বোথ টুগেদার অলসো পসিবল, দ্যাট ইজ অলসো পসিবল, কিভাবে তুমি ব্যাপারটা দেখো প্র্যাকটিক্যালি। তো আরেকটা হতে পারে টেম্পারেচার, টেম্পারেচার, ঠিক আছে, এটা শর্টে লিখলাম। টেম্পারেচার অলসো মেবি কি বলবো নট সাফিসিয়েন্ট, ঠিক আছে। ওই কনসেন্ট্রেশনে ওই কন্ডিশনে যতটা টেম্পারেচার হওয়া উচিত ছিল দেওয়া উচিত ছিল সেটা হয়তো ততটা হয়নি, দেওয়া হয় সামহাও কমে গেছে, ঠিক আছে। তো তোমরা জানো যে টেম্পারেচারের সঙ্গে আমাদের এচিং প্রোফাইল আমরা লক্ষ্য করেছি, আমরা একটা টিপিক্যাল ছবি দেখেছি রিলেটিভ পিকচার। তো যত তুমি টেম্পারেচার বাড়াচ্ছ এচিং রেট বাড়ছে, এচিং রেট বাড়ে। তো এচিং রেট বাড়াতে মানে পার ইউনিট টাইমে বেশি বেশি করে এচ করবে। তুমি যদি টেম্পারেচার কম দাও বা কমে যায় সামহাও, তাহলে কি হবে, অটোমেটিক্যালি তোমার যতটা এজ হওয়ার কথা ছিল তার থেকে কম এজ হবে, অ্যান্ড রেজাল্টিং ইন দিস। তো ফাইনালি এটা আমাদের একটা প্রোফাইল বলো বা টেক্সচার বলো, সারফেস প্রোফাইল বলো, এরকম ফর্ম করবে। আমি আবারও বলছি এটা একটা টিপিক্যাল এক্সাম্পল, অনেক যে কোনো রকম কিছু হতে পারে। তো এইটা হচ্ছে সেই অবস্থা। তার মানে ইনকমপ্লিট এজ হলে মেনলি আমাদের দেখা যাচ্ছে একটা এরকম রাফ, একটা টিপিক্যাল রাফ এরকম একটা সারফেস দেখছো, এরকম একটা রাফ সারফেস ফর্ম হচ্ছে, হ্যাঁ। এবং অবভিয়াসলি যেখানে এই যে তোমার রাফ সারফেসে মানে যে লোকাল ভ্যারিয়েশন যেটা আমি বলছিলাম, এন্ড দ্যাট ইজ ডিউ টু, মানে এখানে দেখো থিকনেসের ভ্যারিয়েশন হচ্ছে ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, ওকে। তো থিকনেসের যে ভ্যারিয়েশন হচ্ছে মেবি ডিউ টু যেটা বললাম যে লোকাল ভ্যারিয়েশন অফ দ্য ম্যাটেরিয়াল রিমুভাল রেট অর এজ, ওকে। এই হচ্ছে ইনকমপ্লিট এজ। সেকেন্ড আমরা যেটা আসতে পারি সেটা হচ্ছে মানে সেকেন্ড চ্যালেঞ্জ আর কি, এটা হচ্ছে ওভার এচিং বলতে পারো। ওভার এজ বলে অনেকে এচিং বলে, এচই বলছি, ওভার এজ অ্যান্ড আন্ডার কাটিং, ঠিক আছে। ওভার এজ অ্যান্ড আন্ডার মোটামুটি একই সঙ্গে আসে, কেন আসে তোমরা বুঝতে পারো। তাহলে ওভার দেখো এই নাম থেকে এগেইন অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ ওভার এচিং অ্যান্ড আন্ডার কাটিং, দিস ইজ ইট। ওভার এচিং ইজ কাইন্ড অফ কি বলবো মানে ইটস কাইন্ড অফ অপোজিট টু ইনকমপ্লিট এজ। ইনকমপ্লিটে কি হচ্ছে, রিমুভ হচ্ছে না, কমপ্লিটলি রিমুভ হচ্ছে না, থেকে যাচ্ছে, ঠিক আছে, থেকে যাচ্ছে। এটা হওয়া উচিত ছিল, হোয়াট দ্য মেটেরিয়াল অফ দ্য পোর্শন দ্যাট শুড বি রিমুভ, রিমুভ হচ্ছে না, দ্যাট বেসিক্যালি সেটা থেকে যাচ্ছে, এক্সিস্ট করছে। আর ওভার এচিং এ কি, ওভার এচিং হচ্ছে ঠিক অপোজিট, কেন বলছি, বিকজ যে পোর্শনে থাকার কথা ছিল দ্যাট ইজ বিং রিমুভ, the portion that should be there, should remain there, is being removed, ঠিক আছে। দিস ওভার এজ, এই জন্য কাইন্ড অফ আমি বলছি এটা অপোজিট টু দ্য ইনকমপ্লিট। কার অপোজিট, ইনকমপ্লিট এজ, ওকে। দেখো একটা কথা, যদি আমাদের এচ অ্যান্ড আইডিয়াল হয়, এচ অ্যান্ড যদি আইডিয়াল হয়, আইডিয়াল আইডিয়াল এচ অ্যান্ড কি বলছি, হ্যাঁ, আইডিয়াল এচ, এর মেনলি দুটো প্রপার্টি থাকা উচিত। আইডিয়াল এচ অ্যান্ড, বারবার এই ওয়ার্ডটার উপর জোর দাও, আইডিয়াল, আইডিয়াল আইডিয়াল এচ অ্যান্ড হলে তার মেনলি দুটো প্রপার্টি থাকে। কি প্রপার্টি, একটা হচ্ছে সিলেক্টিভিটি, বা যেটাকে বলা হচ্ছে মানে যেটাকে আমি যদি এইভাবে বলি যে আইডিয়াল এচ অ্যান্ড শুড বি সিলেক্টিভ, মানে সেটা হচ্ছে সিলেক্টিভিটি প্রপার্টি, সিলেক্টিভ। And second property is anisotropic.
অ্যানাইসোট্রপিক নেচার, অ্যানাইসোট্রপিক বলতে পারো, অ্যানাইসোট্রপিক নেচার হবে, যাই অ্যানাইসোট্রপ, ঠিক আছে। মানে এইভাবে লাইনটা তুমি আমি লিখতে পারো যে an ideal HN should be selective and completely anisotropic. That I should say completely. Completely. ঠিক আছে, কারণ যেটা আইডিয়াল বলছি, তো আইডিয়ালের সঙ্গে এই ওয়ার্ডটা কিন্তু লিঙ্কড। হ্যাঁ, কমপ্লিটলি অ্যানাইসোট্রপিক মানে 100%, কমপ্লিটলি মানে 100% অ্যানাইসোট্রপিক। কিন্তু আবারও বলছি দ্যাট ইজ আইডিয়াল। বুঝতেই পারছো বারবার এই কথাটা কিন্তু জোর দিচ্ছি, কারণ ইন প্র্যাকটিস নট পসিবল, পাওয়া যায় না, ইউ ক্যানট গেট। তাহলে এখানে বক্তব্য হচ্ছে সিলেক্টিভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিলেক্টিভ? সিলেক্টিভ কথাটার অর্থ হচ্ছে, দেখো আমি যদি এই কনটেক্সটে বলি, এখানে যে ছবিটা অলরেডি রয়েছে এই কনটেক্সটে বলি, হোয়াট ইজ দ্য মিনিং অফ সিলেক্টিভ? সিলেক্টিভ মানে মিনস, এটা বলতে চাইছি যে এচআইএনটা তুমি ইউজ করছো, পরে এচআইএনটা তুমি কেন ইউজ করছো? ইউ আর ইউজিং দ্যাট এচআইএন টু রিমুভ a certain portion of a certain material. ভালো করে লাইনটা বলছি, you are using a particular HN to remove a certain portion of a certain material. ঠিক আছে, মেটেরিয়ালটাও কি জয়েন করছে উনি, হ্যাঁ হ্যাঁ, মেটেরিয়ালটাও নির্দিষ্ট, আর আর কতটা রিমুভ করব সেটাও কিন্তু নির্দিষ্ট অ্যাজ পার আওয়ার ডিজাইন অর রিকোয়ারমেন্ট। ঠিক আছে, দেখো যেমন এখানে এই কেসে, so what we are trying to remove, we are trying to remove the, আমি যদি ইন টার্মস অফ মেটেরিয়াল বলি, দেখো এখানে 3 রকমের মেটেরিয়াল আছে আপাতত। একটা ওয়েফার মানে সিলিকন সেমিকন্ডাক্টর, এটা অক্সাইড, এটা ফটোরেজিস্ট অর্গানিক মেটেরিয়াল। তো আমি এখানে কি রিমুভ করছি, হোয়াট আই ওয়ান্ট টু রিমুভ, কি হুইচ মেটেরিয়াল, মানে in this step, as far as this particular step is concerned, here oxide, ভালো করে বুঝবে, oxide. And now the next question will immediately come, that whether I am trying to remove the whole oxide throughout or the completely I want to remove oxide. No, I want to remove oxide from certain portion, from certain portion. Select, ওই জন্য বলে সিলেক্টিভ, কথাটা লক্ষ্য রাখবে। ওই জন্য আমরা শুধু এচিং বলি না, কথাটা বলা হচ্ছে সিলেক্টিভ, সিলেক্টিভ এচিং। এই ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট, সিলেক্টিভ এচিং। সিলেক্টিভ ওয়ার্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু পোর্শনকে রিমুভ করব, কিছু পোর্শন করব, দ্যাট ইজ ওয়াই সিলেক্টিভ। এনিওয়ে, তো তাহলে সেই জন্য দেখো এই যে সিলেক্টিভ ওয়ার্ডটা এইখানে লুকিয়ে আছে, বা এই সিলেক্টিভ প্রপার্টিটা এর মধ্যে আছে, ওটা ওই এচিং এরই মানে কাইন্ড অফ বলতে পারি ইন্ট্রিনসিক প্রপার্টি এচআইএনটের হওয়া উচিত, বা এচিং প্রসেসের সঙ্গে এচিং প্রসেসের অ্যাসোসিয়েটেড প্রপার্টি হওয়া উচিত। ঠিক আছে, ফিচার হওয়া উচিত, বেটার সিলেক্টিভ। কিন্তু এটা সবসময় বলা হয় না, কারণ এটা ইমপ্লাইড। সবসময় আমরা সিলেক্টিভ এচিং বলি না, আমরা এচিং বলি। এচিং এটা ইমপ্লাইড যে হ্যাঁ এচিং যখন তুমি করছো, দ্যাট মিনস ইউ আর রিমুভিং সাম পোর্শন অর সাম সিলেক্টেড পোর্শন অফ সাম পার্টিকুলার মেটেরিয়াল। ঠিক আছে, আবার এই ছবিতে ব্যাক করো। So when I am removing this particular portion or trying to remove this particular portion of the material oxide, that implies that other portion of the oxide will not be removed. Okay, and second, the material underneath, এর underneath material কি, সিলিকন, এটা হচ্ছে সিলিকন। The material underneath and the material above it should not also be removed. এই লাইনটা ক্লিয়ার হলো সবার? যে মেটেরিয়াল এর নিচে আছে এবং যে মেটেরিয়ালের ওপরে আছে, এই কনটেক্সটে যেমন ধরো সিলিকন আর পিআর, হ্যাঁ এই ফিগারে, তারাও রিমুভ হবে না। দ্যাট ইজ কল্ড সিলেক্টিভিটি ইন জেনারেল, দ্যাট ইজ কল্ড সিলেক্টিভিটি। তো হাইলি সিলেক্টিভ হওয়া মানে এ শুধুমাত্র যে মেটেরিয়ালকে টার্গেট করছে, যতটুকু পোর্শনে টার্গেট করছে ততটুকু পোর্শনই রিমুভ করবে, অন্য কোনো পোর্শনেও এন্টার করবে না, এবং অন্য কোনো মেটেরিয়ালকে তার নিচে বা উপরে যারা লাই করছে বা এক্সিস্ট করছে তাদেরকেও রিমুভ করবে। দিস ইজ দ্য মিনিং অফ সিলেক্টিভ। এটা হচ্ছে, এবং আইডিয়াল হলে সেটা 100% কারেক্ট। তাহলে তুমি বুঝতেই পারছো যে আমাদের যেটা বলছিলাম যে প্র্যাকটিক্যালি কিন্তু এটা হয়। তার মানে কি হচ্ছে, আমরা যে এচআইএনটি ইউজ করি ইন প্র্যাকটিস, ঠিক আছে, তারা কি করে,
তারা যতটুকু পোর্শন এজ করার কথা তার থেকে মোর দ্যান দ্যাট এজ করে, তার থেকে বেশি করে ফেলে। হ্যাঁ, আবার যে মেটেরিয়ালকে এজ করার কথা নয় তাকেও কিন্তু এজ করতে হবে। যেমন ধরো এখানে ধরো পিআর বা ওয়েফার ইত্যাদি। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি বারবার বলছি, যে এজেন্ট আমরা ইউজ করি, সেই এজেন্ট ধরো কোনো এনি পার্টিকুলার এজেন্ট দ্যাট অ্যাকচুয়ালি শুড টার্গেট SiO2, and that actually it will target SiO2, that is fine, but it will also target some portion of silicon, some portion of PR as well. Practically this is the problem, কিছু করার নেই। ঠিক আছে, এটা একটা প্রবলেম। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, it will not only target the SiO2 within a certain region, it will, the region may extend. That means when it will target the SiO2, it will basically extend in this direction. So some portion from here, some portion from here will also be. যতটুকু রিজিয়নে আমার টার্গেট করার কথা তার থেকে অ্যাকচুয়ালি বেশি পোর্শন বা রিজিয়নে টার্গেট করবে। অন্য মেটেরিয়ালকেও টার্গেট করবে, আর সেই মেটেরিয়ালের বেশি অ্যামাউন্ট বা বেশি পোর্শন করবে। দেখো ক্লিয়ার এইটুকু? এই কথাটা বললাম, বোঝা গেল? Yes, sir. ওকে, আচ্ছা এবারে যদি ধরো আমি আবারও তর্কের খাতিরে ধরছি, একদম একটা হাইপোথেটিক্যালি চিন্তা করো যে আমি আইডিয়াল এজেন্ট পেয়েছি। হ্যাঁ, যে এজেন্ট শুধুমাত্র একটা মেটেরিয়ালকেই সিলেক্ট করে এবং একটু স্পেসিফিক যে ওপেনিংটা তুমি করছো বা যে রিজিয়নটাকে তুমি যতটুকু রিজিয়ন, যতটুকু পোর্শনকে টার্গেট করাচ্ছ সেই পোর্শনটাকেই ও শুধু এজ করবে। তাহলে আমাদের এচিং যে প্রোফাইলটা হবে, সেই এচিং প্রোফাইলটা কিরকম হওয়া উচিত? যে ধরো আইডিয়াল এজেন্টের আইডিয়াল, একদম আইডিয়াল ধরে নাও আপাতত, ঠিক আছে, যদি সেটা হয় তাহলে সেটা শুধুমাত্র যে মেটেরিয়ালকে তুমি টার্গেট করেছো তাকেই ও টার্গেট করবে বা হিট করবে, হ্যাঁ, বা তার সঙ্গে রিয়াক্ট করবে। আর যতটুকু পোর্শন ওকে তুমি কনফাইন রাখতে চাইছো, কিভাবে রাখতে চাইছো? থ্রু দিস ওপেনিং অফকোর্স রাখতে চাইছো, ততটুকু পোর্শন কি ও টার্গেট করবে, তার বেশি 1%ও বেশি। ঠিক আছে, এটা যদি হয় তাহলে অ্যাকচুয়ালি প্রোফাইল, এই যে আমরা যে স্টেপ বা গ্রুপগুলো কাটি, বা যে তোমার বলতে পারো যে ওই আগের দিনও যেমন আমরা দেখাচ্ছিলাম যে বিভিন্ন রকমের তোমার ওই ট্রেঞ্চ গুলো আমরা কাটি, ঠিক আছে, সেগুলোর দেখতে কিরকম হওয়া উচিত, সেগুলো এই শেপটা কিরকম হওয়া উচিত যদি এটা আইডিয়াল হয় বা আইডিয়াল হতো? কিরকম হওয়া উচিত? আমি যদি এর ওপরই ছবিটা আঁকতে চাই, ধরো আমি ইরেজার নিচ্ছি, মনে করো আমি এই পোর্শনটাকে তুলে দিচ্ছি, হ্যাঁ, ইনকমপ্লিট এচিং এর পার্টটা তো এখান থেকে রিমুভ করে দিই। যদি আমার 100% সিলেক্টিভিটি থাকে তাহলে আমার প্রোফাইলটা এরকম হওয়া উচিত না? দেখো তো ভালো, এরকম হওয়া উচিত, এক্স্যাক্টলি ভার্টিক্যাল, এরকম এরকম হওয়া উচিত। ঠিক আছে, তাহলে এই যে স্টেপ, এই যে সাইড ওয়াল, যেটা সাইড ওয়াল যদি আমি বলি, এই সাইড ওয়ালটা এক্স্যাক্টলি ভার্টিক্যাল সাইড ওয়াল হওয়া উচিত না? কি? ওকে, তাহলে এসেনশিয়ালি আমরা ভার্টিক্যাল সাইড ওয়াল এরকম পাওয়া উচিত, বা যে ট্রেঞ্চ, এই যে ট্রেঞ্চটা ক্রিয়েট করা হলো বা গ্রুপ যাই বলো ক্রিয়েট করা হলো, গ্রুপ বলো ট্রেঞ্চ বলো হোয়াটএভার, যে যেটা ক্রিয়েট করা হলো সেই ক্রিয়েটটা কিরকম হবে? এই সাইড ওয়ালটা পারফেক্টলি ভার্টিক্যাল হবে, পারফেক্টলি ভার্টিক্যাল হবে। ওই আগের দিন ট্রাপিজয়েডাল বলছিলাম না, ওই ট্রাপিজয়েডাল তাহলে হবে না, বুঝতে পেরেছো? ওরকম হবে না। মানে ট্রেঞ্চ বা গ্রুপ যেটা ক্রিয়েট হবে সেটা সব ক্ষেত্রে যে মেটেরিয়ালই হোক সবসময় পারফেক্টলি তার সাইড ওয়ালটা ভার্টিক্যাল হবে, এবং সেটা ওপরের যে পিআর আছে বা যে মাস্ক আছে যাই থাকুক না কেন, সেটা হার্ড মাস্ক হতে পারে, তার সঙ্গে পারফেক্টলি অ্যালাইন্ড হবে। ঠিক আছে, বুঝতে পারছো? পারফেক্টলি অ্যালাইন্ড হবে। এই যে আমার কার্সারের মুভমেন্টটা, এবার পেনের মুভমেন্টটা লক্ষ্য করো, পারফেক্টলি অ্যালাইন্ড হবে। যত দূর অব্দি ওপরের যে পিআর বা মাস্ক থাকবে তার সঙ্গে নিচের যে মেটেরিয়ালটা, ধরো এখানে আমাদের ক্ষেত্রে অক্সাইড, এটা পারফেক্টলি ওর সঙ্গে অ্যালাইন্ড হবে। ফাইন,
আর এখানে এসেও এক্স্যাক্টলি যখন ও সিলিকন পাবে সেখানে স্টপ হয়ে যাবে, এক্স্যাক্টলি এরকম ধরনের শেপ। এই লাল কালারের ইউ শেপের যেটা এঁকেছি, এই যে ইউ শেপ ট্রেঞ্চ, এটার প্রোফাইলটা লক্ষ্য করবে, প্যাটার্নটা লক্ষ্য করবে, এক্স্যাক্টলি এরকম ধরনের ইউ। কিন্তু সেটা কি বাস্তবে হয়? ঠিক আছে, আমরা মোস্ট অফ দ্য কেসে যেটা পাই সেটা হচ্ছে আইদার স্লোপড, মানে আমি যেটা আগে সম্ভবত আগের ক্লাসে দেখিয়েছি, তোমরা বলছিলে স্লোপ, মানে এরকম ধরনের না পেয়ে আমরা বেসিক্যালি এরকম স্লোপ, এই যে স্লোপ, এজটা একটু বেসিক্যালি বলি ইনক্লাইন্ড হয়ে গেছে, এটা ভার্টিক্যালি পারফেক্টলি ভার্টিক্যাল নেই, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা এখানে 90 ডিগ্রি নয়, ঠিক আছে। তো এইরকম স্লোপ পাই, ঠিক আছে, স্লোপ সাইড ওয়াল পাই, এক্স্যাক্টলি ভার্টিক্যাল সাইড ওয়াল পাই না। আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে, এবারে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আমি সেকেন্ড পয়েন্ট লিখেছি অ্যানাইসোট্রপি। অ্যানাইসোট্রপিটা বেসিক্যালি সিলেক্টিভিটির মধ্যেই চলে আসে, আমি অলরেডি বলেও দিয়েছি। অ্যানাইসোট্রপিকটা হচ্ছে তুমি নাম্বার ভাবতে পারো, অ্যানাইসোট্রপি ইজ সামথিং লাইক, আচ্ছা আইসোট্রপি মানে কি? আইসোট্রপি কথাটার অর্থ তোমরা জানো নিশ্চয়। আইসোট্রপি মানে সব দিকে সমান, সোজা সিম্পল, সমস্ত দিকে সমান। আর অ্যানাইসোট্রপি মানে সব দিকে সমান হবে নয়। ওকে, এবারে তোমরা এই কনটেক্সটে, এচিং এর কনটেক্সটে ইফ ইউ ট্রাই টু রিলেট দিস টার্ম অ্যানাইসোট্রপি, তার মানে এচিং উইল অনলি হ্যাপেন কি ভার্টিক্যালি, নট সাইডওয়েজ। ল্যাটারালি বা হরাইজন্টালি হবে না, ইট উইল অনলি হ্যাপেন ভার্টিক্যালি। সেই জন্য দেখো শেপটা আমি একদম পারফেক্ট ইউ শেপ করেছি, এবং এই এজটা ইজ পারফেক্টলি অ্যালাইন্ড উইথ দ্য এজ অফ দ্য পিআর, ঠিক আছে। দ্যাট উইল বি নো ল্যাটারাল অর, ঠিক আছে, এচিং or মানে sidewise movement, only the movement of the HN will be along vertical direction, সাইডে কোনো মুভমেন্ট হবে না, তার মানে হরাইজন্টাল কোনো রকমের এচিং, বুঝতে পারলে কথাটা? তাহলে আমাদের দেখা যাচ্ছে যেটা এইটা হচ্ছে অ্যানাইসোট্রপি। অ্যানাইসোট্রপি এইভাবে তুমি ডিফাইন করতে পারো, ঠিক আছে। আমি আরেকটু মানে একে কোয়ান্টিফাই করবো, বাট আপাতত এই কনটেক্সটে একটু বলে আমি ছাড়ছি, পরে আবার আসছি। অ্যানাইসোট্রপি জাস্ট কনসেপ্টটা বলবো, ঠিক আছে। কমপ্লিটলি অ্যানাইসোট্রপি মানে বা 100% অ্যানাইসোট্রপি মানে একটুও হরাইজন্টালি মুভ করবে, পুরোটাই ভার্টিক্যাল। কারণ হরাইজন্টালি মুভ করা মানে কি, ওর অ্যাকচুয়াল সাইজটা উইন্ডো সাইজের থেকে, এই যে গ্রুপটা বা ট্রেন্ডসটা তুমি ক্রিয়েট করছো তার সাইজটা এই উইন্ডো সাইজের থেকে বড় হয়ে যাবে, বুঝতে বড় হয়ে যাবে। এটা হওয়া উচিত নয়, ইফ ইট ইজ আইডিয়াল অর ইন আইডিয়াল কেস। কিন্তু ওই আবার সে একই কথা, কিন্তু সেটা তো হয় না, সেটা হয় না। তো আমরা প্র্যাকটিক্যালি কি পাই, আমরা প্র্যাকটিক্যালি দেখি যে ফার্স্ট অফ অল যেটা বলছিলাম যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা এরকম এক্স্যাক্টলি ভার্টিক্যালটা পাই না, একটু মানে আমি কিন্তু এটা ইন দ্য কনটেক্সট, মেইনলি ইন দ্য কনটেক্সট অফ ওয়েট কেমিক্যাল এচিং বলছি, মেইনলি, ঠিক আছে, মেইনলি ইন দ্য কনটেক্সট। যদিও বারবারই বলছি দুটোর ক্ষেত্রেই কমন, কিন্তু যেহেতু যেটা বললাম সিভিয়ারিটিটা বেশি এর ক্ষেত্রে বা চ্যালেঞ্জটা মোর প্রোনাউন্স, সেই জন্য আমি মেইনলি এটার কনটেক্সটেই ব্যাপারটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা বলছো তো। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে আমি যদি প্র্যাকটিক্যালি দেখি, তাহলে প্র্যাকটিক্যালি এটা একদম পারফেক্টলি, এই যে ওয়ালটা সাইড ওয়ালগুলো পারফেক্টলি ভার্টিক্যালও হচ্ছে না, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে এচিংটা একটু ল্যাটারালি বা এচআইটা একটু ল্যাটারালি ঢুকে যাচ্ছে, বা এচিং প্রসেস ল্যাটারালি, এচিং প্রসেস ইজ বেসিক্যালি গোইং অন ল্যাটারালি অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যালি। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি আমার গ্রুপ সাইজটা বেড়ে যাচ্ছে, এরকম অ্যাকচুয়ালি এরকম না পেয়ে আমি পাচ্ছি ধরো একটু বড় হয়ে গেল, ওপেনিংটা দেখো এর থেকে ওয়ালটাও সাইড ওয়ালটাও ইনক্লাইন হয়ে গেছে, ঠিক আছে, সাইড ওয়ালটাও ইনক্লাইন হয়ে গেছে, স্লোপ হয়ে গেছে, আর এই যে ওপেনিংটাও অনেকটা বড় হয়ে গেছে, কারণ বিকজ অফ দ্য ল্যাটারাল এচিং, ল্যাটারাল এচিং।
এটা হচ্ছে সমস্যা, এটা হবেই প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এবারে বলতে পারো কম বেশি, হ্যাঁ কম বেশি, কোনোটার কোনো ক্ষেত্রে বেশি প্রোনাউন্স, কোনো ক্ষেত্রে লেস, কোনো ক্ষেত্রে সিভিআইটি একটু বেশি, কোনো ক্ষেত্রে সিভিআইটি কম। বাট তুমি 100% অ্যানাইসোট্রপি বলতে পারো না, 100% সিলেক্টিভও বলতে পারো। সিলেক্টিভ ডিগ্রি অফ সিলেক্টিভিটি মে ভ্যারি, ভালো করে বুঝবে কথা। ডিগ্রি অফ সিলেক্টিভিটি মে ভ্যারি, ডিগ্রি অফ অ্যানাইসোট্রপি মে ভ্যারি। ঠিক আছে, বারবার সোজা ভাষায় বলতে গেলে বেশি কম, কিন্তু একদম 0 বা একদম 100% বা 0% এটা বলা যায়, কম বেশি হতো রিলেটিভ ব্যাপার, সেই হিসেবে আমরা সিলেক্ট করবো বা চুজ করবো। ঠিক আছে, কিন্তু একদম 0 বা একদম 100% সেটা আইডিয়ালি পসিবল। যে মানে এখানে অ্যানাইসোট্রপি যদি 100% মানে আইসোট্রপি 0%, সেটা হয় না, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা বেসিক্যালি কি কনটেক্সটে শুরু এটা বললাম, ওভার এচিং এন্ড আন্ডারকাটিং। তাহলে ওভার এচিং এন্ড আন্ডারকাটিং তো এবার বুঝতে পারছো, অ্যাকচুয়ালি আমি আইডিয়াল কেসটা বললাম, মানে হোয়াট ইট শুড বি, কি হওয়া উচিত, বাট হোয়াট উই অ্যাকচুয়ালি উই আর গেটিং অর উই গেট। তার মানে দেখা যাচ্ছে যে যদি আমাদের এচিং টাইমটা কি বলবো তোমার is larger, is larger than required, যদি এটা হয়, if h time is larger than required, মানে larger than required মানে larger than what it is required, যদি হয় তাহলে কি হবে, তাহলে it may result in, কি বলা যেতে পারে, যে মেটেরিয়াল আন্ডার দ্য, ধরো এই এক্সাম্পলটা দিয়েছি, মেটেরিয়াল আন্ডার দ্য পিআর, under the pot PR can be removed, can easily be removed, because etching process actually goes on laterally as well, vertically তো হচ্ছেই, laterally as well। ঠিক আছে, তার মানে এটা হয়, তার মানে আমরা বলতে পারি মেটেরিয়াল বা দি মেটেরিয়াল বলো, পার্টিকুলারলি যেটা সিলেক্টেড, ইট ইজ আউটসাইড দ্য মেটেরিয়াল আন্ডার দ্য পিআর, বলতে পারো ক্যান can be removed বলো, can be removed, ঠিক আছে। এটা হচ্ছে কেন, বিকজ অফ অ্যানাইসোট্রপি নয় কিন্তু, বিকজ অফ আইসোট্রপিক নেচার। তাহলে এখানে বলতে পারি আইসোট্রপিক, এচিং, আইসোট্রপিক এচিং, মানে the degree of isotropy is more, তার জন্য এখানে মানে এই পোর্শনটা এটাও, এইটাকে মেনলি বলা হচ্ছে ওভার। এবারে যদি আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি, তাহলে আমি এই পয়েন্ট নাম্বার 2 এর আচ্ছা এটাকে আমি পুরো সিলেক্ট করলাম, এবার পয়েন্ট নাম্বার 2টাকে এস্টাবলিশ করার জন্য, পয়েন্ট নাম্বার 2 মানে হচ্ছে তোমার যেটা ওভার এচিং এন্ড আন্ডারকাটিং, আমি একটা ছবি আঁকি, সিম্পল একটা ছবি, ধরো আমার ওয়েফার, এর উপরে আমার তিনটে কেস, এবার ধরো এর উপরে ধরো আমি নর্মাল কেস, নর্মাল মানে অফকোর্স বাকি যে দুটো আসছে তারা অ্যাবনর্মাল, ডেফিনেটলি, ঠিক আছে, নর্মাল।
এক্সপেক্টেড, যেটা মানে বাট প্র্যাকটিক্যাল কিন্তু এটা আইডিয়াল নয়। আইডিয়াল হলে আমি এরকম আঁকতাম না, অফকোর্স। হ্যাঁ, এটা নর্মাল। আর এখানে এটা ধরো তুমি বলতে পারো ওভার এচিং, which is of course not normal, not wanted, not desired, even if it's practical. ওভার এচিং, ওভার এচিং এর ক্ষেত্রে অবভিয়াসলি কি হবে, বেশি পরিমাণে হবে। এই ছবিটা রেসপেক্টে কম্পেয়ার করো। এর থেকে এটার কম্পারিজনটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর একটা থার্ড ওয়ান দেখো, এক্সট্রিম কেস, এক্সট্রিমলি অ্যাডভার্স বা অ্যাবনর্মাল কেস, এটা হচ্ছে ওভারেজ তো হচ্ছেই, ওভারেজ তো হচ্ছেই, তার সঙ্গে রেজিস্ট মানে অ্যাজ এ রেজাল্ট, মানে এক্সট্রিমলি ওভারেচিং এর জন্য মানে পিআর অ্যাকচুয়ালি রেজিস্ট বলছি, রেজিস্ট লিফটিং, রেজিস্ট লিফটিং কি রকম? এবার আমি পিআরটাকেও এঁকে বুঝায়। পিআরের এজটা দেখো ভালো করে, কতটুকু এজ। পিআরের যে এজ মানে এই যে ওপেনিং, এর রেসপেক্টে এর ওপেনিংটা দেখো বড়, বাট নর্মালি এটাই হবে, কিছু করার নেই, এটা প্র্যাকটিক্যাল কেস। এখানে আরেকটু বেশি, এটা হওয়ার কথা ছিল তার থেকে বেশি। Still the PR is lying. Point is this black one is PR. Still the PR is lying. Okay, এটা হচ্ছে PR. Still the PR is lying on the oxide. This red one is the oxide. But here in this case, as I mentioned, is an extreme case. এখানে যেটা দেখা হয় যে দেখো রেজিস্ট মানে রেজিস্ট মানে হচ্ছে বেসিক্যালি পিআর, ফটো রেজিস্ট। This PR is basically what is called lifted off. লিফট অফ হয়ে গেছে, ইটস কল্ড লিফটিং, লিফট অফ হয়ে গেছে। এরকম হয়ে গিয়ে কিরকম হতে পারে দেখো জিনিসটা। তিনটে ছবি জাস্ট কোয়ালিটেটিভ ডিফারেন্সটা বলি। তো অলরেডি আমি যেটা বললাম যে ওভার এচিং, দিস ইজ ওভার এচিং, অ্যাবনর্মাল কেস, আনওয়ান্টেড কেস। মানে এখানে তো অলরেডি আমি যেটা ডিসকাস করলাম যে যদি তুমি মেটেরিয়াল যতটা রিকোয়ার্ড তার থেকেও বেশি এজ হয়ে গেছে, কারণ টাইম, এচিং টাইমটা হয়তো অনেকটা বেশি, যতটুকু হওয়ার দেওয়ার টাইম দেওয়ার কথা ছিল তার থেকে হয়তো বেশি টাইম তুমি দিয়ে ফেলেছো, যার ফলে বেশি পরিমাণে এজ হয়ে কন্ট্রোল করতে পারো, কন্ট্রোল করতে পারো, যতটা দেওয়া উচিত তার থেকে বেশি টাইম পড়ে গেছে, তো এজ হয়ে গেছে বেশি পরিমাণে। কিন্তু still the photo, the PR is still lying. But here in this case, it's an extremely adverse and harmful situation. PR cannot rest. PR দেখো আর এর উপর রেস্ট করতে পারছে না, cannot rest. এবং এটা উঠে গেছে, উপর দিকে উঠে গেছে, কারণ PR কার উপর বসে থাকবে? PR কে তো রেস্ট করতে হবে, বিশেষ মেটেরিয়ালই নেই, সাফিসিয়েন্ট মেটেরিয়ালই নেই, রিমুভ হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো তার মানে দেখো একটা বিগার পোর্শন আমার কাছে এক্সপোজ হয়ে গেল। ভালো করে বলতো, পিআর যদি এরকম ভাবে রেস্ট করতো তাহলে যতটুকু ওপেনিং ছিল, বিকজ দ্য পিআর অ্যাকচুয়ালি লিফটেড অফ, ঠিক আছে, ফ্রম ইটস পজিশন, তাহলে কি হচ্ছে এফেক্টিভলি ওপেনিং আরো বেশি বেড়ে গেল, অনেকটা বেশি বেড়ে গেল। বা উল্টো দিক থেকে বলতে পারো মোর এরিয়া ইজ গেটিং এক্সপোজড নাও, মোর এরিয়া মানে মোর এরিয়া ওয়েফার ইজ নাও গেটিং এক্সপোজড নাও, and
এখানে যেটা হচ্ছিল রেজিস্ট ক্যান প্রোটেক্ট, স্টিল প্রোটেক্ট, হিয়ার রেজিস্ট ক্যানট প্রোটেক্ট। রেজিস্টের মেন কাজটাই হচ্ছে প্রোটেক্ট করা, ঠিক আছে, যে পোর্শন থেকে আমি এজ করবো না তাকে প্রোটেক্ট করা, তো সেটা প্রোটেক্ট করতে পারছে না, রেজিস্ট ক্যানট প্রোটেক্ট এনিমোর। And a big portion or region or wafer or area of wafer যে language বলো is actually getting exposed. It's a very harmful adverse situation. বুঝতে পারলে? এটাও হচ্ছে কিন্তু ওভাররিচিং এর জন্য, এটা ওভাররিচিং এর জন্য, বাট ইটস এক্সট্রিম কেস, এক্সট্রিম কেস। মানে এচিং, তারপরে বেসিক্যালি দেখো এচিং রেট এন্ড এচিং টাইম কতটা ক্রুশিয়াল টু প্রিভেন্ট দিস কাইন্ড অফ থিংস। হ্যাঁ, কারণ বেশি যদি রিমুভ হয়ে যায়, বাট আবারও বলছি পার্টিকুলারলি স্পেশালি ইন দ্য কেস অফ ওয়েট কেমিক্যাল এচিং, এই জন্য এখানে বলছিলাম না কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট, মানে একটু না, বেশ ডিফিকাল্ট, হার্ডার। হ্যাঁ, তো কারণ তখন এই ধরনের ড্যামেজ হয়ে যাবে, এই ধরনের ড্যামেজ হয়ে যাবে, এবং তখন তুমি এটা জন্য একবার যদি ড্যামেজ হয়ে যায় তাহলে তুমি সেই ওয়েফারটা নিয়ে ক্যানট, মানে কি বলবো, গো ফার্দার, আর কোনো কাজ করতে হবে না, বেসিক্যালি একটু থ্রো ইট আউট, কষ্ট করে পুরো টাকাটা যতটা মানি ইনভেস্টেড হলো, মানে বা ইউজড হলো, হ্যাঁ, সোফার সবটাই লস। সো ইউ শুড বি ভেরি কেয়ারফুল। দেখো বোঝা গেল? Yes, sir. তাহলে আমি থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্টটা অলরেডি আমি সেকেন্ড পয়েন্টের মধ্যে ডিসকাস করেই ফেলেছি, সুতরাং স্টিল যেহেতু একটা পয়েন্ট হিসেবে আমাকে বলতে হবে এবং পরীক্ষা আসছে তোমাদেরও লিখতে হবে, সেটাকে আমি করছি। দ্যাট ইজ, আচ্ছা আমরা 1 নাম্বার আর 2 নাম্বারটা ডিসকাস করেছি, তাই তো? চ্যালেঞ্জেস 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এজ সিলেক্টিভিটি। ওকে, এটা অলরেডি ডিসকাস করে ফেলেছি একটু আগে, এই সেকেন্ড পয়েন্টের আন্ডারে, সেকেন্ড পয়েন্টটাকে বোঝাতে গিয়ে এইটা অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি, ঠিক আছে, এজ সিলেক্টিভিটি। আবার তোকে একবার বলে দিচ্ছি, জাস্ট এই কনটেক্সট যখন মেনশন করলাম, তার মানে বেসিক্যালি এচিং প্রসেসটা সিলেক্টিভ হবে বা হওয়া উচিত, এটা একটু সে হবেই বলাটা ঠিক না, হওয়া উচিত, ইট শুড বি, ঠিক আছে, হওয়া উচিত কিসে, টু দ্য মেটেরিয়াল, মানে এচিং এচিং শুড বি selective to the, কি বলেছিলাম, to the material that has to be removed. ঠিক আছে, that has to be removed to the material, ভালো করে এই ওয়ার্ডটা লক্ষ্য করো, to the material that has to be removed and to the portion of the material, and also, and এখানে তুমি এখানে also বলতে পারো, and also to the portion of that material, portion, এবারে সেই পোর্শনটা একটা পোর্শন হতে পারে, একাধিক হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট পোর্শন, সার্টেন পোর্শন, সার্টেন এরিয়া, যে ল্যাঙ্গুয়েজে বলে, ওকে, তো পোর্শন অফ দ্যাট মেটেরিয়াল আছে, তাহলে পার্টিকুলার একটা মেটেরিয়াল এবং সেই মেটেরিয়ালের পার্টিকুলার পোর্শন। এবার এই পার্টিকুলার পোর্শন কথাটা যখন বলা হচ্ছে, তার মানে বেসিক্যালি এখানে কি ইমপ্লাই করা হচ্ছে, এর মধ্যে কোন প্রপার্টিটা চলে আসছে, এই সিলেক্টিভিটির মধ্যেই চলে আসছে, কি, অ্যানাইসোট্রপ। পার্টিকুলার পোর্শন মানে আমরা সবসময় চাইবো ভার্টিক্যালি হবে, ল্যাটারালি হবে, হরাইজন্টালি হবে, ঠিক আছে, কেন হরাইজন্টালি হলে কি হবে, যতটুকু পোর্শন আমি চাইছি তার থেকে বেশি হয়ে যাবে, দ্যাট ইজ নট ডিজায়ার। সেই জন্য অ্যানাইসোট্রপিক যে প্রপার্টিটা বললাম, দেখো ওই জন্য এটা সিলেক্টিভিটির মধ্যেই চলে আসে, এর মধ্যে ইমপ্লাইড, ঠিক আছে। তাহলে ফলে ব্যাপারটা হচ্ছে, তার মানে বেসিক্যালি তুমি এইটাকে আবার তুমি একটু এক্সটেন্ড করতে পারো এইভাবে, এই পার্টটা যে পোর্শন অফ দ্য মেটেরিয়াল বলছি, পোর্শন, তার মানে মানে এটাকে বলতে পারো যে দ্য পোর্শন, এটা মিনিংটা হচ্ছে এরকম, দ্য পোর্শন অফ
the material under the mass, এবার এই মাসটা যা কিছু হতে পারে, এই মাসটা পিআর হতে পারে, হার্ড মাস হতে পারে, ঠিক আছে, আমি এবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। পিআর হতে পারে, এইচএম মানে হার্ড মাস, হার্ড মাস গুলো হচ্ছে SiO2, অক্সাইড, নাইট্রাইট হতে পারে ইত্যাদি। কি বলছিলাম, হ্যাঁ, the portion of the material under the mass, okay, should be protected। দেখো বোঝা যাচ্ছে কথাটার মানেটা হচ্ছে, তো আমি বলতে চাইছি the portion of the material under the mass should be protected, ঠিক আছে, should be protected। দেখো এই যে যা লিখলাম সেটার সেন্সটা আমরা যেটা ডিসকাস করেছি সেটাই ক্যারি করছি, দেখে নেওয়ার কথা, চেক করে নাও। ওকে, ঠিক আছে, দেখো হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে আমরা যে প্রথম যে পার্টটা লিখেছি যে should be selected to the material that has to be removed, এখানে এই মেটেরিয়ালের উপরে ধরে নাও আমার কোনো ওই যেরকম বলছিলাম যে কোনো মাস্ক আছে, মাস্ক মেটেরিয়াল, তার মানে এটা মানে এটা যেমন এটা রেসপেক্টে বললাম, এটা রেসপেক্টে তুমি এরকম বলতে পারো যে এটা লিখতে পারো, এটা যেমন আমরা লিখেছি, এটা এই লাইনটা বা এই মানে পোর্শনটা রেসপেক্টে, এই পার্টিকুলার কনটেক্সটে আমরা লিখতে পারি যে আমরা বলতে পারো the mass should also be protected, বা mask material should also be protected, the mask material আমরা যেটা মেটেরিয়াল বলছি, material should also be protected, মাস্ক মেটেরিয়ালটা প্রোটেক্টেড, মানে আবার ওই মাস্ক মানে ওই এটা অলরেডি এখানে বলেছি, পিআরও হতে পারে, হার্ড মাস্ক হতে পারে, হার্ড মাস্কের মধ্যে আবার দুটো হয়, একটা হচ্ছে অক্সাইড এই দিচ্ছি আবার বারবার, একটা হচ্ছে নাইট্রাইট, ওবার বলেছি অক্সাইড হতে পারে, নাইট্রাইট, হার্ড মাস্ক, এই সেই মাস্ক, সেই মাস্ক মেটেরিয়ালটা প্রোটেক্টেড, মানে এই যেটা বলছি না যে শুড সিলেক্ট টু দ্য পার্টিকুলার মেটেরিয়াল, সেই মেটেরিয়ালের উপরে যে মেটেরিয়ালটা যে মাস্ক, সেই মাস্ক মেটেরিয়ালটা কিন্তু প্রোটেক্টেড। আর নট অনলি দ্যাট, তুমি এর সঙ্গে আরেকটাও বলতে পারো যে আন্ডারলাইন যে মেটেরিয়াল থাকে এই নিচে প্লাস যে আন্ডারলাইন মেটেরিয়াল, ঠিক আছে, আন্ডারলাইন মেটেরিয়াল এটাকে এর সঙ্গে যোগ করে দাও, দ্য মাস্ক মেটেরিয়াল প্লাস দ্য আন্ডারলাইন মেটেরিয়াল শুড অলসো বি, আন্ডারলাইন মেটেরিয়াল কি আছে আমি জানি না, আমি জেনারেল লিখলাম, সিলিকনও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, অ্যাকচুয়ালি তাহলে ফার্স্ট পার্টটার মানে হচ্ছে এই, সেকেন্ড পার্টটার মানে হচ্ছে এই, এটা মেইনলি রিলেটেড টু অ্যানাইসোট্রপি, ওকে, এটা তো ইন জেনারেল সিলেক্টিভিটি, মানে আমি বারবারই যে কথাটা বলি অনেকে কনফিউজ হয়ে যায় ও ইয়েতে, এটা মানে তুমি যদি কোনো ইয়েতে লিটারেচার পড়ো তোমার মনে হবে দিস টু আর ডিফারেন্ট, না এটা ডিফারেন্ট না, এটা বোথ কামস আন্ডার দ্য সিলেক্টিভিটি। অ্যাকচুয়ালি দ্য অ্যানাইসোট্রপি ইজ কাইন্ড অফ বলতে পারো হিডেন বা ইমপ্লিসিট কাইন্ড অফ, ঠিক আছে, উইদিন দ্যাট সিলেক্টিভিটি। যদিও আমরা আলাদা করে বলি মানে টেক্সট বুক গুলো বা ধরো বিভিন্ন লিটারেচার বা বিভিন্ন টিচারও বলেন, আমিও বললাম হয়তো তোমাদের, কিন্তু বলার পরেও এটা তোমাদের বলে রাখছি যে জিনিসটা কিন্তু ঠিক আলাদা এরকম নয়, জিনিসটা একই জিনিস, একটার মধ্যেই আছে, সিলেক্টিভিটির মধ্যে অ্যানাইসোট্রপি চলে আসে, মানে ইট ইজ জাস্ট কাইন্ড অফ একটা মানে আরেকটু ওয়ান স্টেপ ডাউন, মানে গিয়ে তুমি ভেতরে গিয়ে আরেকটু যেন ব্যাপারটাকে দেখো। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি আমাদের চ্যালেঞ্জেস। তো পরীক্ষা যদি আসে আশা করি তোমরা লিখতে পারবে, ডিসকাস করতে পারবে, আর যদি ছোটখাটো যে বিভিন্ন পয়েন্টের রেসপেক্টে প্রশ্ন সেগুলো নিশ্চয়ই আশা করি লিখতে পারবে। এবারে যে পয়েন্টটা আমি বলতে চাইছি এটা হচ্ছে যে ধরো আমি তো অলরেডি আগের দিন একটা কেস তোমাদের বলেছিলাম যে আমরা
সিলিকনকে এচ করছি, সিলিকন 100 ওরিয়েন্টেশন, তাকে এচ করা হচ্ছে, এবং এচিংটা করছি আমরা ইউজিং 30% KOH সলিউশন। আর মোটামুটি যদি টেম্পারেচারটা আমরা 90 ডিগ্রি সেন্টিগ্রেড রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এইচ যে রেট মোটামুটি অফ দ্য অর্ডার অফ 100 মাইক্রো মিটার পার আওয়ার। ঠিক আছে, আমরা মোটামুটি এই স্টেটমেন্টটা আজকে ডিসকাস করব। এবারে দেখো, যখন তুমি সিলিকনকে এচ করছো, ভালো করে বলছো, সিলিকনকে এচ করছো 100, আমি বারবার বলছি না কথাটা, 100 ইমপ্লাই। সিলিকনকে যখন তুমি এচ করছো, তখন যদি মনে করো এর ওপরে, সিলিকনের ওপরে, on the top of the silicon, if you use Si3N4 silicon nitride, ঠিক আছে, as mask, মানে হার্ড মাস্ক, হার্ড মাস্ক, ঠিক আছে, সিলিকন নাইট্রাইডকে তুমি যদি হার্ড মাস্ক হিসেবে ইউজ করো, এবং এই কন্ডিশন, আন্ডার দ্য সেম কন্ডিশন, ঠিক আছে, এই কন্ডিশনে আমি কন্ডিশনটা একই রাখছি। এই কন্ডিশনে দেখা যাচ্ছে, কারণ দেখো, যখন সিলিকন এচ হচ্ছে, তার উপরে এইচএম আছে, ধরো Si3N4, Si3N4 আছে অ্যাজ এইচএম হিসেবে, এই তো কন্ডিশনে তেমন একই অ্যাপ্লিকেবল হবে, একই কন্ডিশন যদি অ্যাপ্লিকেবল অন দ্য হার্ড মাস্ক অলসো। হ্যাঁ, তাহলে দেখা যায় হার্ড মাস্কেরও কিন্তু, এই যেটা বললাম যে আইডিয়াল তো কেস নয় কিছু, সবই প্র্যাকটিক্যাল কেসে কিন্তু এচিং হবে। দো 30% KOH should target, this 30% KOH at this temperature should target SI, but since it is a practical case, in reality it also will target some, মানে ওই আর কি, maybe it's a very small amount, very small, but still it will target the Si3N4 as well. Si3N4 কিন্তু টার্গেট করবে, সেই Si3N4 যেটা উপরে মাস্ক হিসাবে ইউজ করা হয়েছিল এই সিলিকনের উপরে ডিউরিং দিস এচিং প্রসেস। এবং কিন্তু সেখানে টার্গেট করলে আমাদের যেটা দেখতে হবে, যেটা মেজার করতে হবে, বা লোকজন এক্সপেরিমেন্ট করেছে, তুমি যদি বিভিন্ন লিটারেচার দেখো, পেপার দেখো, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল পেপার, তো সেখান থেকে ডেটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে Si3N4 এই সেম কন্ডিশন কিন্তু, ঠিক আছে, এই যে সেম কন্ডিশনে যদি দেখা যায় এর এইচ রেটটা হয় হচ্ছে 1 ন্যানোমিটার পার আওয়ার। বুঝতে পারলে কথাটা? এই 30% KOH 90 ডিগ্রি KOH সলিউশন 90 ডিগ্রি সেন্টিগ্রেডে সিলিকনকে এচ করার জন্য ইউজ হচ্ছে, পারপাস ইজ টু এচ সিলিকন, বাট ডিউ টু দিস রিয়েল ইস্যুস অর চ্যালেঞ্জেস যেটা আমরা বললাম, প্র্যাকটিস দ্যাট হ্যাপেন, এবং দেখা যাচ্ছে ইট উইল অলসো টার্গেট Si3N4, the protecting layer, the PR, I'm sorry, PR বলছি, HF, the hard mask, সেই হার্ড মাস্ককেও কিন্তু টার্গেট করবে। Si3N4 যদি হয়, সেক্ষেত্রে টার্গেট করলেও তার ক্ষেত্রে এইচ রেটটা কত হবে, 1 ন্যানোমিটার পার আওয়ার। তাহলে বলতে পারবে কত টাইমস লেস এর থেকে, কত টাইম স্লোয়ার। এখানে পার আওয়ারে যদি 100 মাইক্রন করে এচ করে সিলিকনকে, এখানে Si3N4 কে পার আওয়ারে 1 ন্যানোমিটার এচ করে, কত টাইম স্লোয়ার রেটে এচ করবে Si3N4? So 10 to the power 5. Very good, 10 to the power 5, লিখে ফেলো, 10 to the power 5 টাইমস লেস, এটা লেস, তাই উল্টো দিকে বললে মোর, যেভাবে, ঠিক আছে, তার মানে 10 to the power 5 টাইমস লেস বা স্লোয়ার দ্যান সিলিকন, বা দ্যান দ্যাট সিলিকন। ওকে, আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, আমি যদি সে ফর এক্সাম্পল SiO2 ইউজ করি, SiO2 again as mask, obviously it is also hard mask, HF, under the same condition, 30% KOH solution 90 degree centigrade, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই আবারও হবে SiO2 তো টার্গেট করবে, ওখানেও এইচ করবে, কিন্তু তার ক্ষেত্রে এই একই কন্ডিশনে এইচ রেট হবে মোটামুটি ধরো অফ দ্য অর্ডার অফ 1 মাইক্রোমিটার পার আওয়ার। এইবারে বলো, সিলিকনের রেসপেক্টে যদি আমি
একে দেখি কত টাইমস হলো, কত টাইমস নেওয়া হলো? বলো, 100 কত? times 100 টাইমস বা 10 টু দি পাওয়ার 2. হলো। তাহলে এবার তুমি বলো, আচ্ছা টেকনোলজিস্ট বলো যে হুইচ ওয়ান ইউ শুড ইউজ for etching silicon under this condition? Okay, which one you should use, Si3N4 or Si? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। SiO2. SiO2 ইউজ করে তুমি সাজেস্ট করছো SiO2 ইউজ করতে? ভেবে বলছো, কি ভেবে বলবে? এটা ফাস্টার হচ্ছে ওই জন্য। ভালো করে লাইনটা দেখো, SiO2 কি হিসাবে ইউজ হচ্ছে ডিউরিং এচিং অফ সিলিকন? It is used as a mask, hard mask. So what you want? You want your SiO2 should be etched, or you want that only Si should be etched? সিলেক্টিভিটি কি বললাম একটু আগে? সিলেক্টিভিটি পয়েন্ট আমি কি ডিসকাস করলাম তাহলে? তুমি কি চাও? তুমি কি চাও যে উপরের প্রোটেক্টিং লেয়ারটা, মাস্ক লেয়ারটা এচ হয়ে যাক? না স্যার, হ্যাঁ, তাহলে Si3N. হ্যাঁ, এগুলো তো এই যে লেখা আছে দেখো না, হার্ড মাস্ক, এটা তো প্রোটেক্টিং লেয়ার, প্রোটেক্টিং লেয়ার তো প্রোটেক্ট করছে সিলিকন। তাহলে যদি যে প্রোটেক্টিং লেয়ার সে নিজেই যদি এজড আউট হয়ে যায় তাহলে কি হবে? আর প্রোটেক্ট, ওই যেটা দেখালাম তোমাদের একটু আগে, সিলেক্টিভিটি অভাব হলে কি হবে? ঠিক আছে, সুতরাং আমরা এই দুটোকে যদি কম্পেয়ার করি উইথ রেসপেক্ট টু দিস, মানে আমাদের টার্গেট হচ্ছে সিলিকনকে এজ করা। সিলিকনকে যখন আমি এজ করবো, আই হ্যাভ টু প্রোটেক্ট না সাম পোর্শন অফ দ্য সিলিকন উইথ আইদার Si3N4 অর SiO2। তো সেক্ষেত্রে কম্পেয়ার করে দেখা গেছে যে এই এই কন্ডিশন, এটা কিন্তু এই কেসে। আবার যদি এটা চেঞ্জ করে দাও, অত মেবি ডিফারেন্ট সলিউশন, ডিফারেন্ট পার্সেন্টেজ, ডিফারেন্ট টেম্পারেচার, মেবি দিস উইল চেঞ্জ। দ্যাট ইজ ডিফারেন্ট। আমি একটা কেস নিয়ে বলছি, জাস্ট এ কেস, একটা এক্সাম্পল, এক্সাম্পল, ঠিক আছে? তো সেখানে দেখা যাচ্ছে যদি তুমি কম্পেয়ার করো ডেটা, ঠিক আছে, কম্পেয়ার করলে দেখা যাবে তো ইউজিং সিলিকন ডাইঅক্সাইড অ্যাজ এ মাস্ক while trying to etch silicon is not a good, very good choice. It's not a very good choice. You should go for Si3N. দেখো এই জায়গাটা সবাই বুঝেছো কিনা? কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, ফার্দার এগোনোর আগে। কেন Si3N4 ইউজ করবো as a hard mask on silicon, এটা সবার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা এটা? কি? Yes sir. ওকে, আচ্ছা এবারে তাহলে যদি মনে করি, এবারে আমি একটু প্রশ্নটা এরকম ভাবে করি যে যদি তোমার কাছে given this choice, you have two options, two possibilities, Si3N4, SiO2, you should obviously you should go with Si3N4 for this case. Suppose you don't have the option, ভালো করে বোঝো, you don't have the option, no choice, you don't have this material, you have only this, মানে আমি এটা সিচুয়েশন বলছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? then what we should do, then how to address this issue? কি করবো?
যখন অপশন না থাকে তাহলে কি করবো? আমার SiO2 আছে, SiO2 ধরো আমি ইউজ করতে পারবো না কোনো কারণে। কোনোভাবে অ্যাড্রেস করা যাবে এই ইস্যুটাকে? কি কার্টুন লেখা আসছে না? এখানে কি লেখা? 1 মাইক্রোমিটার পার আওয়ার। পার আওয়ারে SiO2 কে এচ করে 1 মাইক্রোমিটার। এই পার আওয়ারে SI কে এচ করে 100 মাইক্রোমিটার। তাহলে SiO2 এচিং তো আমি চাই কম হতে, মানে আমি চাই বাই দ্য টাইম SI উইল বি এচ, very small portion of the SiO2 will be etched, so that the layer SI layer should be protected under the SiO2. যে পোর্শনগুলো এচ করা হবে না সে পোর্শনটা প্রোটেক্টেড থাকে। তাহলে আমি কি করতে হবে তার জন্য? আরে SiO2 থিকনেসটা বাড়াতে হবে। I have to use very high thickness or very high thickness. SiO2 থিকনেসটা তুমি এই যে লেয়ারটা ফর্ম করছো, ধরো ইনিশিয়ালি প্রথমে যদি এরকম করতে SiO2, এটাকে তুমি আরো বাড়িয়ে দাও, থিকনেসটা আরো বাড়িয়ে দাও। এই থিকনেসটাকে যদি তুমি বাড়িয়ে দাও তাহলে কি হবে? যতক্ষণে আন্ডারলাইন সিলিকনকে ও এচ করে বেরিয়ে যাবে, ততক্ষণে SiO2 কে এচ করলেও পুরো SiO2 টা রিমুভ হয়ে যাবে না, বা একটা মেজর পোর্শন অফ দ্য SiO2 রিমুভ হয়ে যাবে, থেকে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই লেয়ারটা প্রোটেক্টেড থাকবে বিকজ এর উপর SiO2 আছে, এই লেয়ারটা প্রোটেক্টেড থাকবে সিলিকনের বিকজ এর উপর SiO2 আছে, এবং এই পোর্শনটা আমাদের কাট হয়ে যাবে বা এচ হয়ে যাবে। বুঝতে পেরেছো? যদি কিন্তু যদি তুমি থিকনেসটা কম রাখতে, এইটুকু রাখতে, তাহলে কি হতো, এটাকে এচ করতে করতে এটার একটা মেজর পোর্শন এচ করে ফেলতে। By the time the etching completes for silicon, a large portion of SiO2 will be etched. তাহলে তখন কি হতো, এই SiO2 টা হালকা হয়ে যেত, এর উপর রেস্ট করতে পারতো, নষ্ট হয়ে যেতে পারতো, বা এর উপর থেকে উঠে বেরিয়ে আসতো, যেগুলো দেখালাম লিপটপ। ঠিক আছে? তখন তোমার অবভিয়াসলি হার্মফুল সিচুয়েশন, অ্যাডভার্স সিচুয়েশন। এই জন্য তুমি থিকনেসটাকে বাড়িয়ে দিয়েছো। থিকনেসটাকে বাড়িয়ে দিলেও SiO2 এচ হলেও দেখা যাবে যে একটা মেজর পোর্শন এই প্রোটেক্ট করতে পারছে এই লেয়ারটাকে, এই লেয়ারটাকে। বুঝে গেল কি করবে? থিকনেসটা বাড়িয়ে ভেরি ভেরি থিক অক্সাইড লেয়ার ইউজ। ঠিক আছে? হ্যাঁ স্যার। আরে ধরো আমরা একটা যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পলগুলো ধরো একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অল্প স্বল্প, বেশি নিতে যাবো না। ধরো আমরা সিলিকনের জন্য তো অলরেডি বললাম যে 30% কে ওই সলিউশন তুমি ইউজ করতে পারো, সরি ইউজ করতে পারো ফর 100 সারফেস কে এজ করার জন্য 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এক্সেট্রা, এটা একটা পসিবিলিটি বললাম। আরো হয় যে সিলিকনকে এজ করার জন্য, সিলিকন বা ইভেন পলিসিলিকন তাকে এজ করার জন্য যেটা লোকজন জেনারেলি যেটা করে, যে তারা একটা মানে কেউইচ একটা পসিবিলিটি, আর একটা পসিবিলিটি বলছে, তারা মেনলি নাইট্রিক অ্যাসিড এর সঙ্গে হাইড্রোফ্লোরিক অ্যাসিড এইচএন, একটা মিক্সচার, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এই মিক্সচারটাও তুমি ইউজ করতে পারো। ঠিক আছে? এসআই বা পলিসিলিকনকে ইয়ে করে
নাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে এইচএল প্লাস এইচএল হাইড্রোক্লোরিক অফকোর্স এর সঙ্গে তো জল থাকবে সলিউশন, ঠিক আছে। তো এই জলটা হচ্ছে ডিআই1। তো এইরকম একটা মিক্সচার তুমি ইউজ করতে পারো, এবং এই মিক্সচারটা মোটামুটি তোমার রুম টেম্পারেচারে যদি ইউজ করো তাহলে এটার বেশ রিজনেবল অ্যামাউন্টের ইচিং তুমি পাবে সিলিকন বা পলিসিলিকন। সিলিকন যদি মানে সিলিকন মানে হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল সিলিকন। সিঙ্গেল ক্রিস্টাল সিলিকনের ক্ষেত্রে যেটা তোমাদের বলেছিলাম আগের দিনও সম্ভবত তোমাদের মনে আছে, ওরিয়েন্টেশন একটা এফেক্ট থাকে, whether it is 100 or 111 or 110, ওকে, তার একটা এফেক্ট আছে এক্স রেট কম বেশি হয়। বাট পলিসিলিকনের জন্য কিন্তু সেই প্রবলেমটা নেই। পলিসিলিকনের জন্য কিন্তু সব দিকে এজটা সমান হয়। এখন সেটা আমি আবারও বলছি কনটেক্সট ওয়াইজ প্রবলেম হতেও পারে, আবার কনটেক্সট ওয়াইজ প্রবলেম নাও হতে পারে। যদি আমি অ্যানাইসোট্রপি চাই তাহলে কিন্তু সেটা একটা প্রবলেম, কারণ কারণ যদি ওরিয়েন্টেশন এফেক্ট না থাকে তাহলে কি হবে, এই ভার্টিক্যালিও যতটা রেটে এজ করবে হরাইজন্টালিও করবে, সো আইসোট্রপিক হয়ে যাবে, অ্যানাইসোট্রপি পাবো না, দ্যাট ইজ এ প্রবলেম, ঠিক আছে। কিন্তু সিঙ্গেল ক্রিস্টালে আবার সেটা প্রবলেম নয়। সিঙ্গেল ক্রিস্টালে হচ্ছে যেহেতু ওরিয়েন্টেশন আলাদা, এদিক বরাবর গেলে একরকম, এদিক বরাবর একরকম, ঠিক আছে। সো অবভিয়াসলি রেট উইল চেঞ্জ, এদিকে রেট বেশি হবে এদিকে কম হবে এরকম, ঠিক আছে। তো রেট অফ এচিং বা এচিং রেট চেঞ্জ হয়ে যায়। এচিং রেট চেঞ্জ হয়ে গেলে আমরা কিন্তু বেসিক্যালি সেটা কাইন্ড অফ অ্যাডভান্টেজিয়াস হয়ে যায় কখনো কখনো, ওকে, মোটামুটি বলতে পারি। যাই হোক, যেটা বলছিলাম, তো এখানে আমরা বেসিক্যালি সিলিকন বা পলিসিলিকন দুটোর ক্ষেত্রে এই মিক্সচারটা ইউজ করা যেতে পারে, নাইট্রিক অ্যাসিড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা যেতে পারে। আর SiO2 এর জন্য মানে তুমি SiO2 কে এচ করতে চাও, তো সবই ওয়েট কেমিক্যাল এচিং এর কনটেক্সটে বলছি। SiO2 কে যদি তুমি এচ করতে চাও, ইউজুয়ালি যেটা করে লোকজন মেনলি একটা মিক্সচার ইউজ করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচএফ প্লাস ধরো এটাকে বলতে পারো অ্যামোনিয়াম ফ্লোরাইড করতে পারো, H4F, ঠিক আছে। এবারে এটা রেশিও অনেক রকম হতে পারে, মানে এটা তোমার ধরো 1:8 হতে পারে, ঠিক আছে, 1:8 হতে পারে, 1:5 হতে পারে, 1:10, এরকম বিভিন্ন রেশিওতে হতে পারে। রেশিওটা ভ্যারি করবে, ভ্যারি করলে তোমার কনসেন্ট্রেশন চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটা 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 লোকজন মেনলি SiO2 এচিং এর জন্য ইউজ করে, এটা একটা মিক্সচার, এটা একটা ইউজ করে। এন্ড অবভিয়াসলি এর ক্ষেত্রেও মোটামুটি দেখা গেছে যে তোমার এইচ রেট অনেক সময়, আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আবার অনেক সময় এইচএফ এর জায়গায় হাইড্রোক্লোরিকের জায়গায় অনেক সময় অ্যাসিটিক অ্যাসিডও অনেক সময় ইউজ করে, অ্যাসিটিক অ্যাসিড ইউজ করে এর জায়গায়। অ্যামোনিয়াম ফ্লোরাইডটা থাকবেই সবসময়। এটাকে বলা হচ্ছে বাফার সলিউশন, এটাকে বাফার সলিউশন, এই সলিউশনটাকে বলা হচ্ছে বাফার সলিউশন। এন্ড অফ কোর্স H2O তো আছে, এটা আমি বারবার লিখছি না, এটা ইমপ্লাই তো আছে, এটাকে বলা হচ্ছে বাফার সলিউশন। এবার কেন বাফার আমি আসছি তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে SiO2 ক্ষেত্রে যখন তুমি মিক্সচারটা ইউজ করছো, মোটামুটি এটাও রুম টেম্পারেচারে 8 এক রুম টেম্পারেচার, এটাও ধরো 8 তো 8 মানে রুম টেম্পারেচার মোটামুটি দেখা যায় এইচ রেট কত বলবো, ধরে নাও মোটামুটি ধরো 70 to 100 ন্যানোমিটার পার মিনিট, এরকম বলতে পারে, মোটামুটি এরকম রেঞ্জে। তো এই জিনিসটা মেনলি তোমার এতে হয়, সরি এটা আমি এটা তো আচ্ছা 100 ন্যানোমিটার মানে আমাদের মাইক্রোমিটারে কত হচ্ছে, 100 ন্যানোমিটার মানে মোটামুটি হাইস্টাই ধরি, মাইক্রোমিটারে কত হচ্ছে 0.1 0.1 মাইক্রোমিটার, তাই তো পার আওয়ার, ঠিক আছে, মোটামুটি এই রেঞ্জ আমি এটা মোটামুটি বললাম, যেহেতু ভ্যারি করতে পারে। তাই এটা হচ্ছে রুম টেম্পারেচার মোটামুটি।
এবার এই যে মিক্সচারটা, এই যে বাফার সলিউশন, এইচএফ এর বাফার সলিউশন, এটা কিন্তু সিলিকনকে, মানে এটা তো SiO2 নিচে ধরো সিলিকন আছে এক্সপেক্টেড, এই সিলিকনকে কিন্তু খুব একটা এজ করে না, সিলিকনকে খুব একটা এজ করে না। ইন দ্যাট সেন্স তুমি বলতে পারো this one provides a very good selectivity. এটা কিন্তু ভালো সিলেক্টিভিটি প্রোভাইড করে। এটা বললাম একে বাফার সলিউশন বলে, বা বাফার অক্সাইড এচেন্টো বলে, কিন্তু যেটা অক্সাইড কেজ করছে অক্সাইডের জন্য সেটা অক্সাইড এচেন্টো বলে। এবারে কারণটা কি, বাফার কথাটার অর্থ দেখো, তুমি যদি মিক্সচারটাকে খুব ভালো করে খেয়াল করো, সলিউশনটাকে খুব ভালো করে দেখো, আমি একটু এইভাবে যদি বলি, এই সাইডে বাফার এইচে, বাফার সলিউশন, বাফার এইচে, এটা মেইনলি তোমার দেখা যাচ্ছে তাহলে কি হচ্ছে, এখানে যে ভালো করে খেয়াল করো, এইচএফ প্লাস এবার NH4F-টাকে তুমি যদি মানে ভাঙো, মেইনলি এখানে কি আছে, অ্যামোনিয়া NH3 আর হচ্ছে এইচ, ঠিক আছে, NH3H, বোঝা গেল? এবার দেখো মানে মজাটা কি শুনবি, এবারে ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা সেটা হচ্ছে, দেখো রিয়াকশনের ফলে যখন রিয়াকশন হবে, এজ করছে SiO2, তো রিয়াকশন হচ্ছে, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, রিয়াকশনের জন্য কি হয়, এইচএফ কনজিউম হয়, এইচএফ কনজিউম হয়, হ্যাঁ, এবং যত বেশি এইচএফ কনজিউম হতে থাকবে তত বেশি রিয়াকশন রেট কিন্তু ডিক্রিজ করতে থাকবে উইথ টাইম। রিয়াকশন স্টার্ট হলো, রিয়াকশন স্টার্ট হচ্ছে মানে SiO2 এর সঙ্গে রিয়াকশন স্টার্ট হলো, রিয়াকশন স্টার্ট হয়ে তোমার, আচ্ছা রিয়াকশনটা কি হয় যদি আমরা একটু দেখি, কথাটা উঠেই এলো, রিয়াকশনটা কি, মেনলি তো আছে SiO2, SiO2 এর সঙ্গে অ্যাকচুয়াল রিয়াকশন হচ্ছে কার, এইচএফ, হাইড্রোক্লোরিক, রিয়াকশন হয়ে এখান থেকে কি হচ্ছে, বেরোচ্ছে প্রোডাক্ট H2 বেরোচ্ছে, তার সঙ্গে SiF6, তাই তো, প্লাস H2, একটু ব্যালেন্স করে নিও, হ্যাঁ, তো এই হচ্ছে মেইন রিয়াকশন, ঠিক আছে। এই রিয়াকশনে আমরা বারবারই আমাদের সাপ্লাই করতে হবে কি, এইচএফ, ভালো করে এইচএফ। এখন যেহেতু বাফার সলিউশন ইউজ করছি, বাফার সলিউশন ইউজ করলে কি হবে, এইচএফ এর সঙ্গে NH4F থাকছে, এটা বললাম, সেটা মানে রিয়াকশনে কি হচ্ছে, এইচএফ কনজিউম হচ্ছে, এইচএফ যত কনজিউম হবে তত উইথ টাইম তার কনসেন্ট্রেশন কমবে, তার মানে রিয়াকশন রেট তো কমবে উইথ টাইম। তাহলে এইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা BHF ইউজ করি। BHF হলে কি হবে, দেখো BHF NH4F ইটসেলফ, দেখো অ্যামোনিয়ার এইচএফ এই নিজেই এইচএফ কে প্রডিউস করে, এই এইচএফ আবার এখানে সাপ্লাই হবে অটোমেটিক। ওকে, তার মানে এই যে এইচএফ এর একটা কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন ডিউরিং এচিং উইথ টাইম মেইনটেইন হবে, ঠিক আছে। তার মানে এইচএফ এর আমি মানে যত এচিং প্রসেসটা যত প্রোগ্রেস করবে উইথ টাইম, এইচএফ এর কনসেন্ট্রেশন আমি কমতে দেব না, এইচএফ এর কনসেন্ট্রেশনটা মোটামুটি কনস্ট্যান্ট মেইনটেইন করা হবে। ওকে, এই হচ্ছে মেইন ব্যাপার বা রিজন কেন। এবার যেটা বললাম এটা অলরেডি এখানে লেখা আছে, দেখো 1:8 অনুপাত ইউজ করা হতে পারে, 1:5 হতে পারে, 1:10 হতে পারে, অনেক কিছু হতে পারে, বিভিন্ন রকমের ডিপেন্ড করছে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন। আর আচ্ছা, এটা গেল তোমার এই বাফার সলিউশন। আচ্ছা, এর এজ রেট কিরকম হয় মোটামুটি তো অলরেডি বলেই দিয়েছি, হ্যাঁ এটা তো বলাই হয়ে গেছে, ঠিক আছে, যে 700 থেকে 100 ন্যানোমিটার বা 0.1 মাইক্রোমিটার রাফলি, বা এই অর্ডারে, এটা আমি রাফলি বলছি বা অর্ডার বলছি, কারণ এক্স্যাক্টলি তো ভ্যারি বলে যাবে না, এটা ভ্যারি করতে পারে। এই গেল হচ্ছে SiO2। সিমিলারলি তুমি যদি সিলিকনের রেসপেক্টও দেখো, যেটা অলরেডি আমি এখানে মেনশন করেই ফেলেছি অলরেডি, যদি সিলিকনের রেসপেক্টও দেখো, দেখো নাইট্রিক অ্যাসিড HNO3, তাহলে এখানেও তুমি যদি দেখো HF আর HNO3 এই যদি রেশিও দেখো, মোটামুটি দেখবে 1:20,
হ্যাঁ, বা 1:2 এরকম 10-20 এরকম রেশিওতে থাকে। এর রিয়াকশনটাও কিরকম হতে পারে পসিবল? সিলিকন, এখানে তো সিলিকন কেজ করছে বা পলিসিলিকন কেজ, যাই করে সেটা সিলিকনই হবে। সিলিকন প্লাস HNO3 প্লাস HF করলে যে প্রোডাক্ট তৈরি হয় সেটা হচ্ছে এরকম H2 F6 প্লাস HNO2, এটা HNO3, এটা নাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু নাইট্রাস অ্যাসিড। HNO2 প্লাস H2 প্লাস ওয়াটার পসিবল এরকম। ঠিক আছে, এগেইন ব্যালেন্স করে নিও, ব্যালেন্সটা করলে বুঝতে পারবে, দেখতে এটা পসিবল ইকুয়েশন রিয়াকশন। তো এরকম ধরনের আমার বিভিন্ন মেটেরিয়ালের জন্য, যেমন আমরা এখানে দুটো এক্সাম্পল দিলাম, সিলিকন, পলিসিলিকন, তার জন্য আমার এচএন্ট ইউজ করা হচ্ছে। তাদের ডিফারেন্ট কন্ডিশন, যেমন এটা রুম টেম্পারেচার বললাম, হ্যাঁ, কি কন্ডিশনে কত এইচ রেট, তাদের আন্ডারলাইন যে কেমিক্যাল ইকুয়েশন বা কেমিক্যাল রিয়াকশন সেইটা ইত্যাদি। এখানে আমরা আরো আরো অ্যাড করতে পারি, আরো মানে এটা কিরকম ভাবে, ধরো এই পার্টটাকে যদি আমি গ্রুপ করি, সেখানেও লেখা যেতে পারে। যেমন ধরো আমি যদি নেক্সটটা বলি যে মেটাল, অ্যালুমিনিয়াম metal. So most common metal that is used for your VLSI technology, that is aluminium. এই ক্ষেত্রে কি ইউজ করতে পারি? অ্যালুমিনিয়ামকে যদি আমি এচ করতে চাই, ঠিক আছে, তাহলে আমি এচেন্ট হিসেবে কি ইউজ করতে পারি? এখানে অনেক রকম, এখানে অনেক পসিবিলিটি আছে। যেটা মোস্ট কমন পপুলার সেটা হচ্ছে H3PO4 প্লাস HNO3 প্লাস অবভিয়াসলি H2O তো আছে। এটা বারবারই বলছে, এটা ডিআই বলাই বাহুল্য। দেখো NO3, H3PO4 ইত্যাদি, হ্যাঁ, আবার অনেক সময় বলে রাখি এখানে অ্যাসিটিক অ্যাসিড ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো মোস্টলি এটা যদি তুমি কনসেন্ট্রেশন বা রেশিও দেখো, তাহলে দেখা যাবে হয়তো 6:1:5 এই অনুপাতে আছে। একটা টিপিক্যাল এক্সাম্পল হতে পারে। তো এখানেও তোমার তাই ওরকম সেই ইকুয়েশন করে আমরা দেখাতে পারি যে বিভিন্ন রকম। ওটা আমি অত ইয়েতে যাচ্ছি না, মোটামুটি আমাদের জাস্ট এজেন্টের নামগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, কিরকম পসিবল, মানে পপুলারলি নোন আর মোস্টলি ইউজ যে এজেন্টগুলো আমাদের ভিএলএসআই টেকনোলজি আমরা ইউজ করি ফর এচিং অ্যালুমিনিয়াম, SiO2, সিলিকন এন্ড সো অন সো ফোর্থ, হ্যাঁ, সেইগুলোরই আমরা একটা টিপিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। এছাড়াও অনেক আছে, অনেক থাকতে পারে, তো আমরা সেগুলোতে এখনই যাচ্ছি না, অত যাওয়ার এখন এই কোর্সের জন্য আমার দরকার। যখন তোমরা ডিটেলসে পরে হায়ার স্টাডি করবে তখন যাবে। ওকে, আচ্ছা, এর ক্ষেত্রে টেম্পারেচারটা মোটামুটি এটা অনেক সময় রুম টেম্পারেচার, এটা ক্লোজ টু রুম টেম্পারেচার বলতে পারো, বাট নট এক্স্যাক্টলি, মানে 40 ডিগ্রি থেকে ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার মানে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে ধরো কত, 27 থেকে 30টাকেই নর্মালি আমরা ধরি, তাই তো? তার থেকে জাস্ট একটু বেশি, 40 থেকে 50। ঠিক আছে, এই হচ্ছে একটা পসিবল। আর এচিং রেট যদি তুমি বলো, এখানে ওই 200, টিপিক্যালি 100 থেকে 200, মানে ফিউ হান্ড্রেডসও বলতে পারো, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ন্যানোমিটার পার আওয়ার হিসেবে। ওকে, আচ্ছা, ওকে। আর বাকি থাকলো কি, কারণ এসআই হলো, পলিসিলিকন হলো, SiO2, অ্যালুমিনিয়াম, আর আমরা মিস করছি কিছু। SI3, রাইট, কন্ট্রোল করে আপনাদের ক্লিক করলাম। SI3N4টা ভারী মজাদার। SI3N4 হার্ড যা বলেছিলাম। SI3N4 এর ব্যাপারটা হচ্ছে, তুমি যদি দেখো যে মানে মেনলি SI3N4 না মেটেরিয়ালটা খুব হার্ড। হার্ডমাস কথাটা এমনি বলা হয় না, মানে সিলিকন ইনফ্যাক্ট উইথ রেসপেক্ট টু SiO2 ইফ ইউ কম্পেয়ার, ইট ইজ ইভেন স্ট্রঙ্গার। মানে SI3N4 খুব হার্ডার, খুব স্ট্রঙ্গার, পাওয়ারফুল। তাহলে একে এজ করতে কিন্তু
তোমাকে সেরকম পাওয়ারফুল বা স্ট্রং অ্যাসিড ইউজ করতে হবে এবং বেশ স্ট্রং কন্ডিশন ইউজ করতে হবে। মানেটা কি, আমি কথাটার কথা হচ্ছে এরকম, Si3N4 যদি এজ করতে চাও তাহলে কি করবে, তুমি মেনলি ইউজ করতে হবে H3PO4, বা মেনলি ইউজ যেটা লোকজন করে, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড, ভালো করে খেয়াল, H3PO4 ফসফরিক অ্যাসিড। এটা ইট শুড বি হট, হট ফসফরিক অ্যাসিড। হট মানে হট কথাটা কেন বললাম, কারণ যে টেম্পারেচার যেটা রাখা হয় সেই টেম্পারেচারটা হচ্ছে মোটামুটি ধরো অনেক হাই, মানে এই যে বাকি যে তিনটে চারটে এক্সাম্পল নিলাম তার রেসপেক্টে তুমি কম্পেয়ার করো 150 থেকে 180 ডিগ্রি, প্রায় ক্লোজ টু 200, প্রায় ক্লোজ টু 200 H3 সরি Si3N4 কে এজ করা H3, হ্যাঁ। এবং এই এত হট এবং এক্সট্রিম কন্ডিশনে করার ফলেও মানে এটা খুব স্ট্রং অ্যাসিড H3, হট ভেরি হাইলি কনসেন্ট্রেটেড H3PO4, হট এনভায়রনমেন্ট, মানে এনভায়রনমেন্ট হট মানে মোটামুটি এরকম টেম্পারেচার প্রায় ক্লোজ টু 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা করার পরেও দেখা গেছে তোমার এইচ রেট হচ্ছে খুব সামান্য, ওই টিপিক্যালি 8 to 10 ন্যানোমিটার পার আওয়ার, ভেরি স্লো। দেখতেই পাচ্ছ কত স্লো। তার মানে দেখো কেন লোকে Si3N4 কে প্রেফার করে, দেখেছো অ্যাজ এ হার্ড মাস্ক, অ্যাজ এ মাস্ক, কারণ এটা সাংঘাতিক লেভেলের প্রোটেকশন তোমাকে দিতে পারে। It can provide a very high quality passivation. অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কি বলতে পারি, সোজা কথা আমি একটা বটম লাইন ড্র করি, ইট ইজ কি বলতে পারি, ইট ইজ হার্ড টু রিমুভ Si3N4. It is hard to remove Si3N4. মানে যে সহজ একটা কনক্লুশন আমি ড্র করছি, ঠিক আছে। নর্মাল কন্ডিশনে তো হচ্ছেই না, খুব হাই টেম্পারেচার দিতে হচ্ছে, হাইলি কনসেন্ট্রেটেড H3PO4 দিতে হবে। মানে সোজা কথা হচ্ছে Si3N4 ইজ এ ভেরি গুড মাস্ক, ভেরি গুড মাস্ক, ভেরি গুড কোয়ালিটি মাস্ক প্রোটেকশনের জন্য, ঠিক আছে, অ্যাজ এ প্রোটেক্টিং লেয়ার ইট শুড বি ইয়োর ফার্স্ট চয়েস। As a passivation layer, it should be your first choice. বুঝতে পেরেছো? তাহলে যদি এক কথায় প্রশ্ন আসে যে Si3N4 কেন আমরা VLSI তে মোস্ট অফ দ্য কেসে আমরা, বা VLSI টেক মানে VLSI টেকনোলজিতে মোস্ট অফ দ্য কেসে প্যাসিভেশন লেয়ার বা প্রোটেক্টিং লেয়ার হিসেবে ইউজ করি, তার উত্তরটা লুকিয়ে আছে বিশেষ। It's a very good passivation and protecting layer. It's a hard mask, very hard. ঠিক আছে, দেখো এবার ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? না স্যার। এবার আমরা এতে ঢুকি একটু ড্রাই। আমরা মেনলি ওয়েট কেমিক্যাল এচিং নিয়ে ডিসকাস করছিলাম লাস্টে, এবারে আমরা ড্রাই এচিং এ ঢুকছি। ড্রাই এচিং খুব বিশেষ কিছু নেই, কনসেপ্টগুলো যখন বুঝে গেছো আর বিশেষ কিছু নেই, বাট দু একটা কথা তো একটু বলতেই হবে এই রেসপেক্টে। তোমাদের যদি মানে কোর্সের জন্য লিমিটেড স্কোপে আমরা অল্প স্বল্পই বলবো ড্রাই এচিং নিয়ে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে বুঝতেই পারছো, অ্যাজ দ্য নেম সাজেস্ট, dry etching, the second part, second category of it. As the name suggests, it is dry. Dry মানে কি, যে এখানে এই প্রসেসে বা এই মেথডে when we will basically remove the material, we will not use any kind of কি solvent, any kind of solvent আমরা বেসিক্যালি এখানে ইউজ করব, which is dry, যেহেতু solvent ইউজ করব বা কোনো রকম সলিউশন ইউজ করব, ওকে, ইউজ করব এই প্রসেসে। কারণ মেনলি তুমি যদি ড্রাইতে, আচ্ছা যদি কোশ্চেন আমি যদি এরকম ভাবে করি, আমরা ড্রাইতে যাব কেন, why we should go for the dry etching, ফার্স্ট কোশ্চেনটা আমাদের মাইন্ডে এটা আসা উচিত, why dry, why, তাহলে why dry এর উত্তরটা হিডেন কোথায় থাকবে, it should be associated with the কি বলবো মানে disadvantages related to wet chemical etching,
এই আনসারটা বেসিক্যালি কোথায় থাকবে? এই আনসারটা ইজ রিলেটেড টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস অর দ্য negative sides associated with the wet chemical etching. অর্চনা কি হলো এত দেরি? Sir, actually, I thought that the class is on Sunday, not on Saturday. ওকে, আচ্ছা। তো ড্রাই এচিং, তো ড্রাই এচিং যেটা বলছিলাম, সো why dry? The answer is hidden or answer is related to the problems or negative sides or loopholes associated or the issues associated with the wet chemical or the chemical. So it's a key. What are those points? So first point is anything. Now, আমি সেভারাল টাইমস আগেও লাস্ট ক্লাসও ডিসকাস করেছি, আজকেও ইন্ট্রোডাকশনে ডিসকাস করলাম, ফার্স্ট পার্ট অফ মাই ক্লাস, টুডেস ক্লাস, দ্যাট ফর ওয়েট কেমিক্যাল এচিং জন্য কি হয়, বেসিক্যালি ওয়েট কেমিক্যাল এচিং এ লার্জার প্যাটার্ন সাইজ তোমার তৈরি হয়। বেসিক্যালি ওয়েট কেমিক্যাল এচিং মেইনলি ইউজ ফর লার্জার কি বলবো, প্যাটার্ন বলো, প্যাটার্ন সাইজ or sizes, okay, usually larger than 2 to 3 micrometers, usually a few micrometers. So whenever there is a requirement of a larger pattern, করতে চাও, larger area, larger portion, then wet chemical etching probably okay. But if it's a smaller portion, smaller region, then it is not okay. It is not a good choice if you go in the wet chemical etching. Then in today's devices, in most of the cases, you know, there is a very smaller dimension, very small and smaller dimension you have to realize on the wafer, on the semiconductor surface. Okay? So in those cases, obviously wet chemical etching may not be a very good choice. So this is one of the points. Second point, all these are basically the answer that why we should go for the dry. Wet chemical etching আমি একটু আগে যে ডিসকাস করলাম কি, it is basically mainly isotropic wet chemical reaction, it will happen in all directions. So it is basically isotropic process. It's an isotropic process. But isotropic process যদি হয়, মানে anisotropic is less. What is the meaning of this? Anisotropic is, the anisotropic nature is less. ঠিক আছে, anisotropic নেচারটা কিন্তু less. Isotropic মানে হচ্ছে তাই, isotropic মানে anisotropic nature is less. Okay, so isotropic মানে equally in all direction it will fly, because it's a chemical, so it will move, it will move in all direction, here, in all direction it will move equally with equal probability. And as the material is there in all directions, so definitely there is a high chance that it will be removed. So that means highly isotropic, that means less anisotropic. Can you relate? Highly isotropic, more is the isotropic, less is the anisotropic. আর আমরা কি চেয়েছিলাম, আমাদের অ্যানাইসোট্রপিক হতে হবে। আইডিয়াল এচেন্টের কি প্রপার্টি ছিল? আইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক, ঠিক আছে, বাট সি হিয়ার ইট ল্যাকস অ্যানাইসোট্রপিক। ওকে, এন্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, যেটা আমরা বলেছিলাম স্লোপড সাইড ওয়ালস আর প্রডিউসড। ওকে, rather than straight or vertical, purely vertical walls, straight ও বলতে পারো, straight or vertical হলো, যেটা আমরা ডিসকাস করেছি বহুবার, আমি আগে তো রিপিট করছি না, অলরেডি ডিসকাস। থার্ড পয়েন্ট আমরা কি বলতে পারি? থার্ড পয়েন্ট, দেখো তোমাদের মনে আছে লাস্ট ক্লাসে, প্রবাবলি ইউ ক্যান রিমেম্বার দ্যাট ইন মাই লাস্ট ক্লাস, মানে লাস্ট ক্লাস মানে লাস্ট অনলাইন ক্লাস, so there I discussed that even after etching,
wet chemical, of course. Even after etching, we have to go for two sub steps. Etch করার পরে, after etching process is completed, the overall process is not complete. There are two sub steps, or rather two steps বলতে পারো, associated. You have to employ those steps to complete the overall process. What are those steps? After wet etching process is completed, still the overall process is not completed. You have to employ two steps. What are those steps? Wet chemical etching এর সঙ্গে you have to add two steps. What are those two steps? Two, for the successful completion of the overall process. কে বলবো? আগের দিনের ক্লাসে বলেছিলাম, লাস্টের দিনে মনে আছে। Wet chemical etching, after etching what do you do? Etching তো হয়ে গেল, etching is done. Sir, rinsing. Very good, very good, very good. Rinsing. So using deionized water, you have to rinse. Can you? Why to rinse? To remove the etchant. Etchant. Exactly. Very good. Thank you. তার মানে আমরা এখানে বলতে পারি রিনসিং প্রসেস, তাই তো? আমি সহজে লিখছি, তোমরা তোমাদের মতো লিখে নাও। আমি জাস্ট পয়েন্টটা লিখছি, রিনস। আমি শব্দ বাই ডিআইএনএস বা ঠিক আছে লিখেই দিচ্ছি, বাই ডিআইএনএস টিআই ওয়াটার, ঠিক আছে? তারপর ফলোড বাই ফাইনালি Dry. ড্রাই। ভেরি এই ড্রাই, এই হলো পুরো প্রসেসটা কমপ্লিট। তাহলে দেখো, এইটা যেহেতু ওয়েট কেমিক্যাল এচিং বলেই কিন্তু এই দুটো পয়েন্ট বা এই দুটো স্টেপ তোমাকে আনতে, মানে ইউ হ্যাভ টু ইনকর্পোরেট। হ্যাঁ, এবং এর ফলে কি হচ্ছে, অ্যাজ এ কনসিকোয়েন্স অফ দ্যাট, দ্য চান্স অফ কি ডিফেক্ট or contamination কি হবে, ইনক্রিজ হবে। ঠিক আছে, কারণ তোমাকে আরো দুটো এক্সট্রা স্টেপ ইউজ মানে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এবং এখানে রিন্স করতে হচ্ছে। রিন্স যখনই তুমি করবে ডিআই ওয়াটার, যদিও এটা ডিআই ওয়াটার, স্টিল কিছুটা পরিমাণ, আমি বলছি না চান্স, এই চান্স কতটা ইম্পর্টেন্ট, আর পসিবিলিটি। আমি বলছি না হবে, আমি বলছি না এটা হবেই, কিন্তু বাট দ্য চান্স মে ইনক্রিজ, আর চান্স উইল ইনক্রিজ, পসিবিলিটি উইল ইনক্রিজ। যেখানে ডিফেক্ট ফর্ম করে যেতে পারে, কন্টামিনেশন হতে পারে। কারণ ডিআই ওয়াটার, যদি ওটা ডিআই ওয়াটার, স্টিল সাম কাইন্ড অফ আয়ন অর কন্টামিনেশন। More you will use the chemicals or waters or something like that, more the chance or the possibility of introducing the contamination. যত বেশি ইউজ করবে তত বেশি চান্স। ঠিক আছে, সেটা থার্ড পয়েন্ট গেল। ফোর্থ পয়েন্ট আমরা কি বলতে পারি? দেখো, এগুলো কিন্তু সব আমি ইস্যুস বলছি অ্যাসোসিয়েটেড উইথ ওয়েট কেমিক্যাল এচিং। এবং এই যে উত্তরটা, দ্য কোয়েশ্চেন ওয়াই ড্রাই, ওয়াই পিপল শুড গো ফর ড্রাই, এইখানে এইটাই হচ্ছে তার আনসার। আনসারটা সেম, কোয়েশ্চেনটা আলাদা, আনসার ইজ সেম। আচ্ছা, এটা কি ফোর্থ পয়েন্টে কি? দেখো, একটু আগেই আমরা কিছু রিঅ্যাকশন করলাম না, ইকুয়েশন লিখলাম corresponding to particular chemical reactions. তোমরা লক্ষ্য করছো কিছু হ্যাজার্ডিয়াস কেমিক্যালস ফার্স্ট অফ অল আমরা এখানে ইউজ করছি। যেমন ধরো হ্যালোজেন বেস কিছু, ক্লোরিন, ফ্লোরিন বেস কিছু অ্যাসিড ইউজ করছি, এইচএফ বা ইত্যাদি। হ্যাঁ, ক্লোরিন হয়তো ইউজ করিনি, বাট এইচএফ ইউজ করেছি, বা হাইলি কনসেন্ট্রেটেড অন্যান্য অ্যাসিড ইউজ করেছি। মানে ওভারঅল আমি বলতে পারি এখানে কিছু হ্যাজার্ডিয়াস কেমিক্যালস আমরা ইউজ করছি, হ্যাজার্ডিয়াস কেমিক্যালস ইউজ করছি। But and sometimes even the conditions that are applied, very high temperature, H3O4, এই সেলোফার দিন আমাদেরকে অনেক এক্সট্রিম কন্ডিশন আমরা ইউজ করতে হবে, হাই টেম্পারেচার ইউজ করতে হবে। মানে কন্ডিশনস, কেমিক্যালস, আমি যদি শর্টে বলি, এইভাবে বলতে পারো, প্রথমে কেমিক্যালস, সেটা কেমিক্যালস ইউজ করতে হচ্ছে, কেমিক্যালস, এবং সামটাইমস ইট মে বি হ্যাজার্ডিয়াস অলসো, হ্যাজার্ডিয়াস প্লাস তোমার কন্ডিশন, যেটা মেনলি
sometimes it actually raises the safety issue. The safety, if you are working with a highly concentrated acid, maybe at high temperature, so definitely some safety issue will be there. Na? You cannot handle very casually, very lightly. You cannot take it very lightly. তুমি যখন মনে করে দেখো ল্যাবরেটরিতে এইচএসএ 10+2 বা বিটেক লেভেলে যখন কেমিক্যাল নিয়ে কাজ করেছো, যদি খুব হাইলি কনসেন্ট্রেটেড অ্যাসিড হয়, সেক্ষেত্রে তুমি কিভাবে তাকে মানে ইউজ করতে বা কি প্রিকশনারি মেজার্স নিতে, আর যদি তোমার সেটা লো কনসেন্ট্রেশন হতো, হ্যাঁ, তাহলে তুমি কিভাবে করতে, তাই না? তুমি যদি মনে করো এমন কোনো হ্যাজার্ডিয়াস গ্যাস নিয়ে কাজ করতে, সেক্ষেত্রে তুমি কিরকম প্রোটেকশন নিতে, আর যদি সেটা হ্যাজার্ডিয়াস না হয় সেক্ষেত্রে কিরকম নিতে। ইন দ্যাট ইফ ইউ জাস্ট কম্পেয়ার ফ্রম ইউর পাস্ট এক্সপিরিয়েন্স, if you just recall, then you probably understand what I'm trying to say through this point number 4. ঠিক আছে? তার মানে what is, and of course not only that, after reaction probably some products or byproducts that are creating, those are not very good for health. And of course their safe কি বলবো disposal of those chemicals are essential. So definitely একটা safe disposal বলো একটা তুমি পয়েন্ট এখানে জাস্ট তুমি অ্যাড করতে পারো। So safe disposal is essential. তার মানে মানে এখানে হচ্ছে দেখো যে মানে হাইলি মানে খুব কেয়ারফুলি, হ্যাঁ, taking different precautionary measures, you have to go with that or go for this way. ড্রাই এর ক্ষেত্রে এই সমস্যা, ঠিক আছে? এক্সট্রা বার্ডেন, এটা একটা এক্সট্রা ওভারহেড তোমার কাছে, এক্সট্রা বার্ডেন sometimes. And obviously health issues তো রয়েছে, environmental issue রয়েছে, যে তুমি ডিসপোজ করবে, এই যে ডিসপোজ করবে, ডিসপোজালটা it may so happen that it has an impact on the environment. আমি বলছি that is a possibility. ঠিক আছে? একটা ল্যাব থেকে, একটা আইসি ইন্ডাস্ট্রি থেকে ধরো এরকম প্রচুর পরিমাণে ডিসপোজাল যদি হতে থাকে টাইমস টুগেদার, months together, years together, for a long time, so obviously there is an impact on the environment as well. এবার গ্যাস, যে গ্যাসগুলো বেরোচ্ছে, সেই গ্যাসের ইম্প্যাক্ট আছে আমাদের অ্যাটমসফিয়ারে, বা অন্য কোনো বাই প্রোডাক্ট যেটা তুমি ডিসপোজ করছো, যদি প্রপারলি না করে থাকো, if you do not do with the proper care, then obviously that will impact on the environment. And of course environment মানে আমাদের উপর indirectly কেন, rather directly. Okay, getting the point. 5 নাম্বার কি হতে পারে? 5 নাম্বার কি হতে পারে? ওয়েট কেমিক্যাল এচিং বিকজ অফ দিস এইচএসি আইসোট্রপিক নেচার, একটু আগে যেটা বলছিলাম, there is a possibility, and of course it is also in other words বলবো না, in other respect, if you think that it is very difficult to control, ঠিক আছে, etching that is very high, very fast process, wet chemical etching, so it's very difficult, প্রথমেই বললাম আর কি, it's very difficult to control the rate. I mean, তুমি ধরো control, it's very difficult to control, so say out of fear or out of extra caution, so you have probably stopped the process than its usual time. তাহলে কি হবে, ওই যেটা বললাম সাফিসিয়েন্ট টাইম বা সাফিসিয়েন্ট কনসেন্ট্রেশন না থাকলে, সো আন্ডারকাটিং হবে। সো আন্ডারকাটিং, এটা অলরেডি ডিসকাস করছি টুডে, আন্ডারকাটিং আরেকটা যেটা হতে পারে তার সঙ্গে ওভারকাট, overcutting, or the extreme case of overcutting is called resist lift off or peel off, যাই বলো। This can happen because কেন হচ্ছে, because each time is either not sufficient, each time is not sufficient or not controlled. এক্ষেত্রে for this case time is not sufficient, and for these two cases maybe the reaction conditions and the time is not controlled properly, okay, which may lead to this is an extreme case of overcutting. It will lead to the damage of the overall wafer, and you have to throw it out, okay. So these are the issues or problem associated with the wet chemical etching. That is why people have to go for dry etching. বোঝা গেল কি ডিসকাস করলাম এখন? দুটো প্রশ্ন আলাদা, কোশ্চেন মে বি ডিফারেন্ট,
কিন্তু আনসার কিন্তু সেম, যে আমরা যদি বলি why we should go for dry etching, তাহলে তার জন্য যা উত্তর, these are the মানে points that you have to discuss, this 5 points set. আর যদি উল্টো দিকে বলি what are the issues or problems or drawbacks associated with the wet chemical etching, so again same answer, question is আচ্ছা। এখানে আমি একটা ছবি তোমাদের সঙ্গে দেখো, আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করছি, ঠিক আছে? আমি ছবি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওটা ছবি কেমন আছে এই ছবিটা ভালো করে দেখো। A B C, okay, this gray portion, this is wafer, white portion, this gray portion is oxide, okay, and this portion is resist মানে PR, আবার মানে PR, okay. Now in figure A basically it indicates, figure কি বলছে, figure mainly দেখো PR protected is or protecting some portion, okay, and exposing some portion, তাই তো, of SI. The PR, it is particular pattern PR, এটা একটা pattern PR, okay. It is basically, or the PR is patterned in a particular way or a specific way such that some portion মানে এই portionটা, this and this, some portion are being exposed and rest of the portion are being protected, ঠিক আছে? এটা কখন হলো? after the PR is exposed to UV light followed by development in chemicals. তারপরে তো আমি এই প্যাটার্নটা পেয়েছি, তার মানে মাস্ক থেকে, ফটো মাস্ক থেকে the pattern is transferred on the PR or the resist, হয়ে গেছে? এবারে দেখো এচিং কিন্তু এখনো হয়নি, মানে পার্মানেন্টলি ট্রান্সফার এখনো হয়নি। Now if you look at this figure, this is this kind of etching or as a result of etching, this kind of pattern or profile of SiO2, দেখো this is oxide, say SiO2 oxide, see, look at the pattern of SiO2, look at the pattern, দেখতে পাচ্ছ ছবিটা? This you are getting maybe due to wet etching or wet chemical etching. So after wet chemical etching, see how you are getting the pattern, and if you compare this with what you will get or you can expect to get after dry etching, taking this same thing, first you employ it, suppose you have two identical such samples, identical এটা দুটো আছে, first case you apply wet and the second sample you apply dry, everything is identical, otherwise everything is or same. তাহলে কি হচ্ছে, after wet chemical etching, see how the surface looks, the surface মানে SiO2 pattern, and how the SiO2 pattern look after dry etching, ঠিক আছে? দেখো here you see it is not vertical. First of all, after etching process, whatever profile we are getting or whatever window we are getting, this is not the edge is not perfectly vertical, it is slope, ঠিক আছে? The slope. Not only that, the etchant actually enters within the region that is protected by the PR, and that is why see it's a vertical encroachment, horizontal encroachment, that is why there is a overcut, ঠিক আছে? দেখো সব জায়গায় তাই আছে, এরকম। But on the contrary, if you look at here, তাহলে এটা হচ্ছে due to কি? Due to the isotropic nature. Less anisotropy, more isotropy. Here it is more more anisotropy, less isotropy. Because the anisotropic nature of the dry etching, what is happening here? The dry etching process basically, see, it produces what? Vertical edge. Compare it with this. Same thing.
vertical. It is not vertical. It's slope, inclined. It is vertical. Not only that, this edge almost coincide with the edge of the PR. See, this edge almost coincide with the edge of the PR. But here it is not that like that. That is a horizontal encroachment of the dopant, and due to that, there is overcutting. ওভারকাটিং বুঝতে পারলে এটাই হচ্ছে মেইনলি মেইন ডিফারেন্সটা চলে আসে to apply dry etching instead of wet etching হলো ড্রাই এচিং প্রসেসটা ড্রাই এচিং এ এই যে মেটেরিয়াল যে রিমুভ হয় না এটা খুব স্লো হয় ভেরি ভেরি স্লো তার জন্য ইট ইজ মানে যে কোনো প্রসেস যেটা স্লো it is easy to handle or control any process that is slow you can control it or tune it or tailor it very easily সেজন্য dry etching processে material removal rate is very slow or much slower in comparison to that of the wet chemical process. Naturally, but you can say that you can control the dry etching process more with respect to the wet chemical or wet chemical etching. Moreover, here the anisotropy, the degree of anisotropy is more in comparison to the isotropy. Here, the degree of isotropy is more in comparison. ঠিক আছে কিন্তু এখানে একটা সমস্যাও আছে যে সমস্যাটা প্রবলেমটা এই ফিগারে হয়তো রিফ্লেক্টেড না খুব ক্লিয়ারলি কিন্তু আমি তোমাকে বলছি ড্রাই etching the major problem associated with the dry etching সেটা আমি আসছি একটু পরে আসছি তার আগে মোটামুটি ডিফারেন্সটা একটু বুঝে নিই মানে এই ছবিটা থেকে মোটামুটি বোঝা গেল যে অ্যাপারেন্টলি কি হচ্ছে আচ্ছা এবারে ধরো আমি যদি একটা মানে টিপস ফর ড্রাই এচিং আমি দেখি কি হচ্ছে ড্রাই এচিং ধরো আমার কাছে এর মাধ্যমে বোঝাই
ছবিটা একটু দেখো, এটার মধ্যে দিয়ে থ্রু দিস ফিগার or picture, the various steps that is actually associated with the dry etching process is depicted. Mainly তোমার বা বলতে পারো বেসিক স্টেপস অফ, তুমি এরকম ভাবে বলতে পারো বেসিক স্টেপস involved in dry pictorial. That's a pictorial depiction. Pictorial description. কি হচ্ছে দেখো, this is প্লাজমা গ্যাস, ঠিক আছে, যেটা গ্যাস এটা ট্রান্সপোর্টেড হবে, আগে গ্যাসটা ফ্লো হবে, তো so there is a source from where the gas is basically flown, ঠিক আছে, and mainly মানে তোমার it is a direction actually, it's a direction, it's within the chamber, this is gas is coming from one direction, it's going in another, okay, plasma, you can say it's a plasma. So from there there should be generation of HN species. HN species should be there within this gas. Now of course this is a gas layer which is kind of stagnant here, this stagnant gas layer. Now what is required that this species, this HN species should diffuse from the stagnant layer to the surface, or the wafer surface, যাই বলো, ঠিক আছে, ওকে, এটা তুমি ওয়েফারও বলতে পারো, wafer surface. So it should diffuse towards the wafer surface. যেটাকে আমরা বলতে পারি ট্রান্সপোর্টেশন বা ট্রান্সপোর্টেড, the gas should be transported from this stagnant layer towards the surface of the wafer or wafer surface. Now here after they are transported they should be absorbed. See, it is not absorption, it is adsorption. Absorption মানে যেটা সারফেস হয়, ঠিক আছে, ভেতরে ঢুকবে না, it should not penetrate, ঠিক আছে, adsorption, খেয়াল করবে টার্মটা, absorption নয়, it is adsorption, it will be absorbed, and of course it will be react with the wafer surface material, mainly at the edges, hello, and then of course বলতে পারো the after that reaction whatever say gas is produced because it is right. So gas that is produced that is called the desorption. The absorb হলো একটা dissolve হলো, and that is coming from the surface and it diffuses, not went out from the chamber but went out. Yes, so simply পুরো প্রসেসটা মানে যদি আমরা পিক্টোরিয়ালি দেখতে চাই তাহলে এই হচ্ছে তার একটা পিক্টোরিয়াল আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আমাকে চেম্বারের ভেতরে গ্যাস ফ্লো করাচ্ছি, ধরো প্লাজমা, ঠিক আছে, এই গ্যাসের মধ্যে থেকে আমার এইচএন স্পিসিস জেনারেট হবে, এইচএন স্পিসিস ট্রান্সপোর্টেড হবে আর ডিফিউজ করবে টুয়ার্ড দ্য সারফেস where they will get absorbed mainly at the edges, and they will react. After reaction the material or the portion will be dissolved from the surface and it will flow or diffuse, diffuse করে বেরিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ড্রাই এচিং এর বেসিক স্টেপস, দ্যাট ইজ ইট। এবারে যদি আমরা আরেকটু ভেতরে ঢুকি, if I go a little bit deeper, then we'll see that dry etching mainly has two types. Dry etching is দুটো টাইপ বলতে পারি বা দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ফিজিক্যাল, একটা কেমিক্যাল। একটা হচ্ছে ফিজিক্যাল, একটা কেমিক্যাল, ঠিক আছে।
কেমিক্যালটা আমরা অলরেডি যেটা দেখালাম যে ছবিটা একটু আগে, মোটামুটি দ্যাট ফিগার mostly suit or fit with this chemical dry etching. কেমিক্যাল মানে কিন্তু এখানে একটা কেমিক্যাল রিয়াকশন হবে। কেমিক্যাল ড্রাই এচিং এ যে মেটেরিয়ালটা রিমুভ হবে or the portion of the material that will be removed, that is by the chemical reaction. So the immediate previous picture is kind of, it will fit with this chemical etching steps. Okay, তাহলে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এটা হবে, কিন্তু that will be in gaseous phase, not in liquid, or not through any kind of solution. এটা ওয়েট কেমিক্যাল এচিং এ হতো, এটা কিন্তু সলিউশনের মধ্যে, that is the solution. Only thing is that the reactive energetic species বা HR species যাই বলো, that will be within the gas or in the gaseous phase. ঠিক আছে, এটা হচ্ছে সাটল ডিফারেন্স, আর কিছু না। রাইট, এবারে এটা হচ্ছে কেমিক্যাল, জাস্ট প্রিভিয়াস ফিগার। এবারে যদি তুমি ইফ ইউ গো ফর দ্য ফিজিক্যাল ড্রাই এচিং মেইনলি ইনভলভস, ফিজিক্যাল পার্টটাকে এখানে মেইনলি ইনভলভ, or say in case of physical etching involves বলতে পারো the removal of material by momentum transfer from a এটা বলতে পারা যেতে পারে rapidly moving inert projectile, usually argon, মেবি এটা অনেক সময় এটাকে আরেকটা নাম দেয় লোকে, যেটাকে বলা হচ্ছে আয়ন মিলিং। তুমি লেখাটা দেখে বুঝতে পারছো যে মেইনলি এখানে যেটা হয় যে ইউ হ্যাভ টু হাইলি এনার্জেটিক পার্টিকেল। মেইনলি এখানে পার্টিকেল বলতে আমি বলতে চাইছি যে আয়ন, ঠিক আছে, আয়ন হিসেবে বলো, পার্টিকেল না বললো না বলতে পারো। সো আয়ন, মেইনলি আয়ন, অবভিয়াসলি দ্যাট উইল বি ইনার্ট, কারণ ইনার্ট না হলে তো রিয়াকশন করে ফেলবে। দ্যার ইজ নো রিয়াকশন হিয়ার ইন দ্য ফিজিক্যাল ড্রাই এচিং, দ্যার ইজ নো রিয়াকশন। Only thing is that you have to very highly energetic ion, you have to bombard on the surface you target to etch, and due to this momentum transfer, okay, the atoms will be dislodged from there, and as a result materials will be removed. এবারে এই জিনিসটাকে বিভিন্ন ভাবে করা যায়। ধরো একটা সিম্পল, আমি যদি টেকনিক বলি, সিম্পল টেকনিক, সাপোজ আমি জাস্ট একটা সিম্পল মানে প্রিন্সিপাল দেখাচ্ছি। দুটো ইলেকট্রোড, there are two electrodes, it is negatively biased or charged or positively, anode cathode, and suppose you have a wafer here, and of course there will be holder, means wafer will be held in charge, সেগুলো আছে, আমি জাস্ট কনসেপ্টুয়ালি বলছি। a wafer and argon, because it's a positive, this electron is positively charged, this is positively biased, this is negative. Wafer is held on this electron, negative. So what would happen? Argon, Ar plus, because they will be created ion, na? Argon gas থেকে আমরা argon ion create করব, they will with argon ion হিসাবে create হবে, ঠিক আছে, Ar plus argon, and they will be attracted towards this because this is negatively biased, okay, argon, and they will hit the surface, and from there they will
dislodge the atoms of the material. ঠিক আছে? Now the problem is, now এবার তুমি বুঝতে পারছো, জাস্ট প্রিন্সিপালটা থেকে বুঝতে পারছো, you can understand probably that obviously আচ্ছা মেরিটটা কি, মেরিট এর মেরিট তো তোমরা বুঝতেই পারছো যে আমি যদি মেরিট বলি এক কথায়, obviously অ্যানাইসোট্রপ অ্যানাইসোট্রপ অ্যানাইসোট্রপে একটা মেরিট। সেকেন্ড মেরিট কি হতে পারে, you can remove any material, মানে unlike the case for wet chemical etching where we have seen that different chemicals are used for different types of material for the removal of different types of material. But that is the basically selective. For a particular SiO2, to remove SiO2, we have to go with a particular type of chemical or HM solution. To remove Si3N4, we have to go with a particular type of chemical. For SI, we have to go with a particular, like that. But here, since it is just a momentum transfer by ion, it's obviously inert gas ion. So obviously you can use any material for the removal. Any material can be removed by this process. Simple momentum transfer. ঠিক আছে? So it's এটা মানে কি আমার flexibility বেড়ে গেল, তাই তো? আমার flexibility অনেক বেড়ে গেল। So that means you can say আমরা বলতে পারো can be used মানে this physical dry etching can be used to pattern a wide variety of material. যে কোনো ম্যাটেরিয়াল তুমি ইউজ করতে পারো রিমুভাল, ঠিক আছে? মানে যে কোনো, মানে আমি এইভাবে কথাটা বলি যে এনি ম্যাটেরিয়াল ক্যান বি, নট ভেরি সিলেক্টিভ, ঠিক আছে? বাট হোয়াট আর দ্য ডিমেরিটস? ডিমেরিট প্রিন্সিপালটা দেখে কি মনে হচ্ছে, ডিমেরিট কি হচ্ছে? Now, what is merit? It is number 2 point of merit. Merit number 2 is actually related to the demerit number 1. ঠিক আছে? Merit 2 is actually related or actually relates with merit number 1. যেটা which is merit in this case will be treated as a demerit. কি সেটা? What is this? কি মনে হচ্ছে? এই লাইনটার inner meaning can be used to pattern a wide variety of material. Any material can be etched. Any material can be etched by the same process, by using the same process. এই লাইনটা corollary কি? Statement, what is the corollary of this statement? In terms of selectivity, in terms of selectivity বলি, in terms of selectivity কি বলতে পারি এই স্টেটমেন্টটা থেকে? কানেক্টেড আছো তো? আচ্ছা ওকে, একটু সাইলেন্ট হয়ে গেলে আমি ভাবলাম কি জানি কানেকশন কেটে গেল।
in terms of selectivity কি বলা যেতে পারে, can be used to pattern a wide variety of material। যদি এই লাইনটা বলি এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখানে সিলেক্টিভিটি ডিসকাস করলাম, সিলেক্টিভিটি নিয়ে এত কথা বললাম, সেখানে কি বলা যেতে পারে? বোঝা যাচ্ছে না? সিলেক্টিভিটি পুয়ার বলবো, লো বলবো, না হাই বলবো, না গুড বলবো, না ব্যাড বলবো? লো। ভেরি গুড, সিলেক্টিভিটি লো। এই কথাটার অর্থ হচ্ছে সিলেক্টিভিটি লো। তাহলে কি সিলেক্টিভিটি লো হওয়া কি মেরিট না ডিমেরিট? ডিমেরিট। ডিমেরিট। আমরা কি বললাম কথাটা একটু আগে, যে পয়েন্ট নাম্বার 2 for merit, যদি মেরিটের রেসপেক্টে দেখি with respect to merit, is actually demerit for point number 1 for demerit। তার মানে which is কি selectivity is low। কারণ যে কোনো ম্যাটেরিয়ালকে যদি অ্যাটাক করতে পারে বা হিট করতে পারে, that means what it can hit the target material, it will hit the underlying material, it will hit the material that is protecting the target। মানে ও মাসকেও হিট করবে, আন্ডারলাইং মেটেরিয়ালকেও হিট করবে, আর যে মেটেরিয়ালকে হিট করবে তাকে তো করবে। দ্যাট ইজ ভেরি লো সিলেক্টিভিটি, ইটস আ ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে থ্রুপুট। থ্রুপুট ইজ অলসো লো। লো কেন? অ্যাট এ টাইম এই চেম্বারে তুমি খুব কম সংখ্যক ওয়েফারকে ইনকর্পোরেট করতে বা ইনসার্ট করতে। Within the chamber, you actually, for this process to happen, a few numbers of wafer at a time you can for this। তারপরে আবার তোমাকে প্রসেসটাকে বারবার you have to repeat for different, if the number of wafers is large, obviously you have to repeat। And as I mentioned, say comparatively etching rate is comparatively slower, so that means it will take more time with respect to the chemical etching। So naturally per unit time, if you just count the number of wafers that is actually etched to this process corresponding to a particular step, so that will be automatically go down। That means throughput will be low। Throughput comparatively lower। Okay, and mainly at a time only one or a few wafer can be used for this process। Okay, কারণ একটা ব্যাপার আছে, এখানে মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে, ভালো করে বলতে এখানে ভার্টিক্যালি এসে হিট করবে, তো এদিক থেকে এরকম ভাবে হিট করতে পারবে না। তুমি যেখানে সেখানে ওয়েফার রাখলে হবে না, তোমাকে ইউ হ্যাভ টু প্লেস অর পজিশন ইউর ওয়েফার ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মোমেন্টাম শুড বি ট্রান্সফার, ঠিক আছে, বা এনার্জি ট্রান্সফার যেভাবে। ওকে, সো তার মানে কিছু ওয়েফারের পজিশন ইজ ইম্পর্টেন্ট, where you are held, মানে ওয়েফার শুড বি হেল্ড, হাউ টু হেল্ড, লাইক দ্যাট। তো এইটা কিন্তু সরি, হাউ টু হোল্ড, দিস ইজ ইম্পর্টেন্ট। So that means this momentum transfer or energy transfer is an important factor here, actually behind this process, the main key thing behind this process। So according to the orientation of the wafer with respect to this argon AR ions that are coming is important, otherwise sufficient amount of energy or momentum will not be transferred। ঠিক আছে, সুতরাং থ্রুপুটটা এখানে খুব বেশি হয় না, খুব লো হয়। আর একটা পয়েন্ট হচ্ছে এই যে সিলেক্টিভিটির সঙ্গে যেহেতু হাইলি মানে এনার্জি ট্রান্সফার বা মোমেন্টাম ট্রান্সফার যাই বলো, র্যাপিডলি মুভিং ইনার প্রজেক্টাইল যেটা বলা হয়েছে, তো এর মাধ্যমে যেটা হতে পারে যে তোমার যে সারফেস আছে, এই সারফেসকে কি করছে, হাইলি এনার্জেটিক আয়ন তো এসে বোম্বার্ড করছে তোমার সারফেসকে বোম্বার্ড করছে। এর ফলে কি হবে, একটা পসিবিলিটি যেটা অ্যারাইজ করতে পারে, দ্যাট ইয়োর সারফেস অর সাবস্ট্রেট or wafer যাই বলো will be damaged।
এটা দ্যাট ইজ এ হাই পসিবিলিটি। ঠিক আছে, যেহেতু আবারও বলছি হাইলি এনার্জেটিক, র্যাপিডলি মুভিং ইনার প্রজেক্টাইল, তো যার ফলে কি হচ্ছে এখানে এসে তো মোমেন্টাম ট্রান্সফার হলো, আমার তোমার এখান থেকে কিছু ওই যেটা সিলেক্টিভ নয়, selectivity is very low, so that means some portion of the silicon itself on the surface of the নিচেরটা আমি silicon wafer, some portion from the surface of the silicon of the wafer will be removed, and the wafer or the substrate will be damaged. ঠিক আছে, তো সাবস্ট্রেট ড্যামেজও কিন্তু একটা পয়েন্ট, থার্ড পয়েন্ট বলতে পারি, দ্যাট ইজ অলসো রিলেটেড টু দিস সাবস্ট্রেট ড্যামেজ। There is a possibility. I'm talking about the possibility. There is a possibility. It's a substrate damage. So substrate damage কিন্তু mainly very low for the wet chemical agent. ঠিক আছে, ওখানে কোনো হাই মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে না বা এনার্জি ট্রান্সফার হচ্ছে না, so that is very low, but and also that is very comparatively it is highly selective. Wet chemical agent এর selectivity বেশি compared to dry, mostly that is dry physical, and of course substrate damage এর রেটও অনেক কম, অলমোস্ট না থাকারই মতো, ড্যামেজ হয় না as such। ঠিক আছে, বাট দ্য ইস্যু যেগুলো আমরা ডিসকাস করেছি, মেইনলি প্রসেস কন্ট্রোলটা খুব পিওর হয়, কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হয়, ল্যাক অফ অ্যানাইসোট্রপি, and here it is highly anisotropic, ঠিক আছে, and obviously contamination, there is a high chance because different types of solution or HRT use করছো in case of wet chemical agent, তারপরে তাকে আবার রিন্স করছো, ড্রাই করছো, so obviously সেগুলোর একটা হাই পসিবিলিটি। এনিওয়ে, সো দিস ইজ দ্য থিং। তাহলে দেখা যাচ্ছে বেস্ট বাট অপটিমাইজ, আমি বেস্ট বলবো না, রাদার optimized way nowadays what people generally follow, mostly in case of your nano CMOS technology. Okay, nano CMOS technology, most of the processes actually for the technology actually mainly rely on a judicious combination of both, that is dry physical and dry chemical processes, dry physical and dry chemical processes, এই দুটো একটা কম্বিনেশন সাম ওয়ে। এবার এই যে কম্বিনেশন বা কম্বাইন্ড ওকে বা ওয়ে, সেটাকে বলা হয় মেইনলি RIE. The full form of RIE is reactive ion etching. Full form reactive ion etching. তাই বললাম mostly used in today's nano CMOS technology, processes for nano CMOS technology. ঠিক আছে, মানে দেখো আমরা what do we want to do actually? We want to exploit the advantageous features associated with the dry physical and the advantageous features associated with the dry chemical, so that its disadvantages will be little bit suppressed by its advantages, and the vice versa. ডিসঅ্যাডভান্টেজেস ফিচার্স গুলোকে সাপ্রেস করে আমরা অ্যাডভান্টেজেস ফিচার্স গুলোকে এক্সপ্লয়েট করার জন্য দুটোকে জুডিশিয়াসলি কম্বাইন করেছি, এবং সেটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভ আয়ন এচিং। অ্যাজ আ নেম ইমপ্লাইজ, ভালো করে দেখো এখানে রিঅ্যাকশন কথাটা বলেছে, রিঅ্যাক্টিভ তার মানে দ্যাট ইজ রিঅ্যাকশন, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ আয়ন, ওই আয়ন মিলিং করলে সেখানে আয়ন আছে, আবার মানে ফিজিক্যাল পার্টও আছে, আয়নও আছে। সো আয়ন ইজ দেয়ার, রিঅ্যাকশন ইজ দেয়ার, ইটস এ কম্বিনেশন অফ দিস টু, অ্যান্ড this kind of etching is called the reactive ion etching. So most মানে তুমি যদি today's দেখো, আমি এটা বলেই আমার etching পার্টটাও কমপ্লিট হবে, আজকের জন্য মোটামুটি এটাও কমপ্লিট হবে, রিঅ্যাক্টিভ আয়ন etching। সো আমার আচ্ছা, আমি এটাতে যাওয়ার আগে একটা ছোট্ট করে একটা পয়েন্ট একটু তোমাদের মেনশন করে, যেটা আমি বলেছিলাম কিন্তু আমি মিস করে যাচ্ছিলাম, তো মিস করে যেতাম, সেটা হচ্ছে তোমাদের যেটা বললাম যে অ্যানাইসোট্রপিটাকে কিভাবে ডিফাইন করা। আমরা তো মানে কোয়ালিটেটিভলি ডিফাইন করেছি, নাও হাউ টু কোয়ান্টিফাই দ্য অ্যানাইসোট্রপিক নেচার। অ্যানাইসোট্রপিক মিনস দ্যাট ইজ ডিজায়ার অ্যাকচুয়ালি।
মোস্ট অ্যানাইসোট্রপি। তো অ্যানাইসোট্রপিটাকে আমি এটা জাস্ট আমি এটাতে আসছি, তার আগে জাস্ট আমার হঠাৎ করে মনে পড়লো, আমি তোমাদের একটু বলে দিই। অ্যানাইসোট্রপি এটাকে ডিফাইন করা হয় কিভাবে? অ্যানাইসোট্রপি ইজ ডিফাইন্ড অ্যাজ, মানে যদি তুমি এ স্ট্যান্ডস ফর অ্যানাইসোট্রপি, এ ইকুয়ালস টু 1 মাইনাস RL ডিভাইডেড বাই RV। এটা হচ্ছে এর একটা ডিফাইন্ড সিস্টেম, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল বা কোয়ান্টিফাই, ঠিক আছে। নাও হোয়াট ইজ RL? RL, L stands for lateral. This is basically the etching rate or H rate in lateral direction divided by the H rate in vertical direction. So lateral direction and H rate divided by the vertical direction. আমরা সবসময় কি চাই? More in the vertical, less in the lateral. ঠিক আছে, প্রথমে আমরা তাই চাই। Etching should happen mostly in vertically but not so much in lateral. ঠিক আছে, তাহলে তাহলে এবার তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অ্যানাইসোট্রপিকে ডিফাইন, ইট ইজ এ ডেফিনেশন অফ অ্যানাইসোট্রপি, নট আইসোট্রপি। অ্যানাইসোট্রপি 1 minus RL by RV. So lateral etching rate বা H rate in lateral direction, H rate in vertical direction। তার মানে তুমি যদি পারফেক্টলি অ্যানাইসোট্রপি হয়, মানে যেটা আমি তোমাদের আইডিয়াল এচিং এর ক্ষেত্রে বলছিলাম, পারফেক্ট কমপ্লিট অ্যানাইসোট্রপি, পারফেক্ট অ্যানাইসোট্রপি 100%। তার মানে এখানে অ্যাজ পার দিস এক্সপ্রেশন আমি কি বলতে পারি? My RL should be 0. RL should be 0. If RL is 0, then definitely A is 1. তার মানে যদি কোথাও তুমি A equals to 1 পাও, that indicates then perfect anisotrope. But it actually doesn't happen. আমি যেটা বললাম, এটা আইডিয়াল কেস, হাইপোথেটিক্যাল কেস, প্র্যাকটিক্যালি হয় না। সিমিলারলি যদি তুমি কোথাও A equals to 0 পাও, what is the meaning of that? Meaning হচ্ছে RL is exactly equals to RV, তার মানে এটা 1 রেশিও, so 1 minus 1 0. That means basically it's a perfect isotrope. It's a perfect isotrope. So আমাদের obviously এর ভ্যালুটা, এর যে ভ্যালু, it actually less than 1 and greater than 0. এবারে দেখতে হবে where it lies. এই যে রেঞ্জ from 0 to 1, 0 is the perfect isotrope. We never want that. And A equals to 1 can also never happen in reality. So obviously the value of A মানে anisotropy, anisotropy lies in between somewhere. So যত close, more it will be closer and closer to 1, or 0.95, say, that is close to 1. Good. যত একের কাছে থাকবে, more it will be closer and closer to 1, more is the or better is the property of nature, but better is the quality of nature. তাই না? বুঝতে পারলে কথাটা? যেটা আমি তোমাদের তখন বলবো বলেছিলাম, এটা মিস করে যাচ্ছে, এটা একটু নোট করে। ওকে, আচ্ছা, এবারে আসি আমরা লাস্ট পয়েন্ট, এটা বলে আজকের মতো কমপ্লিট করব এবং এচিংও কমপ্লিট হবে, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ আয়ন এচিং। আচ্ছা, আমি স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করি। রিঅ্যাক্টিভ আয়ন এচিং, এটা একটা স্কিম্যাটিক দিয়ে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি তোমাদের। ধরো একটা চেম্বার, wall is suppose rounded, and this is suppose etching or etch and gas, etch gas. So suppose this is CFC, chlorofluorocarbons, and this is a pump, and you are venting the gas out. This is anode. For this case, for this example, or this case what I'm taking, this is my anode, in the chamber. আমরা যেটা ডিসকাস করছি রিঅ্যাক্টিভ আয়ন এচিং, চেম্বার, রিঅ্যাক্টিভ আয়ন এচআর দেখো, ঠিক আছে, চেম্বারটাকে হচ্ছে রিঅ্যাক্টিভ আয়ন এচআর, আর এচিং চেম্বারও বলতে পারো, সব ভালোভাবে। তো এবারে এর মধ্যে আমরা ওয়েফার ইজ হেল্ড ইন চাপ, ওয়েফারটাকে আমরা কিভাবে করতে পারি মোটামুটি ধরো,
এই থ্রুপুট কিন্তু বেশি হবে না, কারণ একসঙ্গে অনেকগুলো ওয়েফার এখানে ইউজ করা যায়। এই রেড কালার পোর্শন ইজ বেসিক্যালি মাই ওয়েফার, আমি এখানে দুটোই আছে। আর একটু বড় হলে তিনটে অর্ডার। আচ্ছা, এটা একটা পয়েন্ট নোট করো, সেটা হচ্ছে এর কিন্তু একটা থার্ড ডাইমেনশন আছে। সো এরকম নয় জাস্ট এই দুটো ওয়েফার আছে, ওদিকেও ওয়েফার আছে চেম্বার, তো থ্রি ডাইমেনশনাল। তো সো পারপেন্ডিকুলার টু দিস ডিরেকশন, মানে পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন, perpendicular to the মানে যে আমাদের যে স্ক্রিনটা যেখানে আমি লিখছি তার perpendicular direction, as that direction there is another dimension, so obviously there will be some wafers also. Anyway, তো এবার আমাদের এখানে যে গ্যাসটা থাকবে, এই গ্যাসটা হলো প্লাজমা। প্লাজমা এখানে মেনলি রেডিক্যালস প্লাস এখানে থাকবে। আর এরাই মেনলি যেটা বললাম মোমেন্টাম ট্রান্সফার, they will be mainly projected towards with the wafer that is being held and chucked. And so এই রেড পোর্শনটা ওয়েফার, আমি এখানে লিখছি না, তোমরা লিখে নাও এটা ওয়েফার। আর এই ইয়েটা তোমার, এটাকে তুমি মেনলি এটা তোমাদের অ্যানোড, সো অফকোর্স এটাকে তুমি ক্যাথোড করতে পারো। ক্যাথোড, এটা তোমাদের ক্যাথোড, সরি ওডিই, ক্যাথোড, ক্যাথোড। আর এখানে হিয়ার ইউ আর ফিডিং RF পাওয়ার সাপ্লাই, মোটামুটি সেট আপ। ঠিক আছে, এটা নিয়ে অত ভাবার দরকার নেই, মেনলি যে প্রিন্সিপালটা আমি বলছি এখানে। তো কি করা হয়, বেসিক্যালি প্লাজমা বেসড এচিং, এটা অলরেডি আমি একটা ছবি একটু আগে এঁকেছিলাম প্লাজমা। তো ইটস বেসিক্যালি প্লাজমা বেসড এচিং। নাও দিস ইজ ডান উইদিন দিস চেম্বার মেনলি at a very reduced pressure. তো প্রেশারটা কিরকম রাখা হয়, তো pressure is probably of the order of 1 to 100 millitorr. Very small pressure, দেখো torricity, not even atmospheric pressure এর অনেক কম। ঠিক আছে, তো and that is also millitorr, 1 to 100, একটু খেয়াল করবে ইউনিট গুলো, প্লিজ বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। The very low pressure at a very reduced pressure, ঠিক আছে, very reduced pressure. So reduced pressure কেন, because if the pressure is reduced, মানে that plasma is basically within that chamber is kept at a very reduced pressure, so that it can go or move towards the wafer very fast, very rapidly. It can move, they want rapidly moving in that projectile, it can move very fast, rapidly it can move. Okay, the pressure is actually low, very low pressure. Now the plasma is struck by applying the RF voltage across this cathode. You have to create the plasma, the gas inlet is there, so the chamber is being filled with gas, and then by applying RF voltage you are creating plasma. So that is called the plasma struck. Okay. And of course with respect to this anode, which is actually nothing but the chamber, and that is ground. Now this RF voltage, actually this whatever we are applying, this actually causes this light electrons to be accelerated and get much high kinetic energy, because as they are light, electrons are light, electrons are negatively charged, so as they are light, negatively charged are light in weight, so they will be accelerated very fast, and when they will be accelerated, they will gain much high kinetic energy. It may be of the order of say 10 electron volts or so. That's it. Then heavier ion, because there are two things: ions, positively charged ions, and negatively charged electrons. So electrons are light mass, having light mass, so they will be accelerated very fast than the heavier ion. And of course, they will gain a very high kinetic energy because there is a high electric field. Okay. Now, this high energy electron actually collide with the neutral atoms within this chamber and the molecules. Now, when it basically hit or collide with neutral atoms, it creates ions. And when it basically hit
with the neutral molecules basically creates এইভাবে বলতে পারো radicals. এই যে যেটা লেখা হয়েছে এখানে radicals and ions plus ions create হয়ে গেল। But now the positive ions, now these positive ions, what they will go? Of course, they will go towards the lower potential. But these positive ions will actually see they will gain the kinetic energy and they will be under this high field region. They will bombard or move and bombard toward the wafer surface or normal to the wafer. There is no the position of the wafer and this orientation is very important. They normal. Normal means perpendicular maximum transfer of momentum by energy. It is normal to the surface. Okay. Now this causes physical aging. This part, এই যে বললাম হিট করলো, মোমেন্টাম ট্রান্সফার হলো বা এনার্জি ট্রান্সফার হলো, that is called physical aging. This is physical aging. But simultaneously, since they are radicals or ions, positively charged radicals and ions, then highly they will basically what they will do is mainly তোমার radicals এর কথা যদি বলি, they are highly reactive radicals, okay, in this system, and they will mainly give this chemical etching component part that is very simple. Heat করছে কিন্তু heat করা after heating is basically related to the physical part, physical etching or physical dry etching. But since there are highly reactive radicals, so they are mainly is actually related to the wet part of the chemical. Dry etching, wet dry etching actually. I'm sorry, chemical dry etching. Sorry, chemical dry etching, not wet. I'm sorry, not wet. Chemical dry etching. Okay, the chemical dry etching part. So there is some chemical reaction, chemical etch component, and chemical etching means reaction, means selective. Whenever there is a reaction, that will be selective. So then the selectivity will be good with this. Okay, but it will not be anisotropic. It will not be anisotropic. But the anisotropic nature will come due to that physical part. When they will heat, they will bombard. That will. So it is kind of, it is a kind of judicious, smart combination. Some property, some advantageous property from physical part, some advantageous property from the chemical part. All in all, or overall, better to say, you can say, after this process, it's a combined effect of this physical and chemical part, right? What happens? We achieve a kind of a very good compromise between, that is why I mentioned it's an optimized thing. It's a compromise, or you can say trade-off between the anisotropy and the selectivity. So anisotropy and selectivity, both it's basically a very good compromise or trade-off. You are getting some kind of anisotropy. You are also getting some kind of selectivity. The combined effect of this. Combined effect means combined effect of the physical and the chemical part of the dry to this reactive ion. Okay. This actually brings to the end of this etching topic etching. That's it. With this, let me stop here for today also. প্রশ্ন আছে কারো? না থাকে তাহলে কোশ্চেন আছে? না স্যার। আছো কি বল? 406 আছো? 406